আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি চমৎকার চাইনিজ রোমান্টিক এবং ফ্যান্টাসি ড্রামা। ড্রামার নাম ওয়ান্স মোর লাভ ইন 1995। আচ্ছা, আপনার বর্তমানের সব বুদ্ধি আর এক্সপিরিয়েন্স নিয়ে যদি হঠাৎ অতীতে ফেরত যেতে পারতেন তাহলে কেমন হতো? ঠিক এটাই ঘটে আমাদের ড্রামার নায়িকার সাথে। এক অদ্ভুত মিরাক্কেলে সে ফিরে যায় সোজা 1995 সালে তার 19 বছর বয়সে। ভাবুন একবার, বর্তমানের এই স্মার্ট আর অ্যাডভান্স মেয়ে যখন 1995 এর সেই সাদাসিধে দিনগুলোতে ল্যান্ড করে তখন তো খেলা জমবেই। সেখানে তার দেখা হয় সেই কিউট আর লাজুক ক্রাশের সাথে, যাকে সে মনে মনে ভালোবাসলেও মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি। কিন্তু এবার তো নায়িকা ফুল ফর্মে, মানে বোঝেন ঠেলা। এখনকার যুগের তেজ নিয়ে সে যখন 90 দশকের সেই ব্যাকডেটেড ক্রাশের পেছনে লাগে তখন ড্রামায় তো আগুন লাগবেই। সে কি পারবে পুরনো ভুলগুলো শুধরে তার প্রেমটাকে সাকসেস করতে, নাকি অতীতে গিয়ে নতুন কোনো কেলেঙ্কারি বাঁধিয়ে বসবে? তো চলুন নস্টালজিয়া আর রোমাঞ্চে ভরা এই ড্রামাটার কিছু আকর্ষণীয় সিন এক ঝলকে দেখে নিয়ে ড্রামাটা শুরু করি। ড্রামাটা শুরু হয় এক বয়স্ক দম্পতিকে দেখিয়ে। এই লোকটার নাম হচ্ছে জিয়াং আর মহিলাটার নাম হচ্ছে জিয়া। আজকে এই দম্পতির ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু আনন্দের এই দিনেও ওদের মনে একটা ভয় কাজ করছে। এখানে যেন জিয়াং এর প্রথম পক্ষের মেয়ে মানিং না আসে। আর ঠিক সেই সময়ই মানিং এসে হাজির। তো মানিং মনে করে তার বাবা জিয়াং এতটাই খারাপ লোক যে শুধু সম্পত্তির লোভে সে জিয়া নামের এই মহিলাটিকে বিয়ে করেছে। আর নিজের বাবার এই বিশ্বাসঘাতকতা মানতে না পেরে মানিং এর নিজের মা খুব কষ্টে ধুকে ধুকে মারা গেছে। সেই শোক থেকে মানিং এখন তার বাবা আর সৎ মাকে একদমই সহ্য করতে পারে না, বরং মনে মনে সারাক্ষণ তাদের থেকে প্রতিশোধ নেওয়ার নেশায় বুঁদ হয়ে থাকে। মানিক যখন তার বাবার সামনে এসে দাঁড়ায় তারা তো একদমই খুশি না। মানিক তখন বড় একটা সিক্রেট করে এটা দেখানোর জন্য যে তার বাবা মায়ের এই ম্যারেজ অ্যানিভার্সারিতে সে অনেক হ্যাপি। মানিকের এমন বিদ্রুপ দেখে বাবা আর সৎমা দুজনেই খুব রেগে যায়। সৎমা জিয়ার রাগের মাথায় মানিককে মারতে তেড়ে আসে, কিন্তু মানিক উল্টো জিয়াকে চরম অপমান করে ও তার মুখে ওয়াইন ছুঁড়ে মারতে যায়। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় আমাদের গল্পের মেইন লিড চিন্ময় বা চিন্মুর। এই চিন্মু হচ্ছে মানিংয়ের সৎমা জিয়ার আপন ভাই, মানে সম্পর্কে সে মানিংয়ের মামা হয়। তো চিন্মু মানিংকে টেনে হিচড়ে ঘরের ভিতরে নিয়ে আসে আর ভরা মজলিসে এমন অসভ্যতামি করার জন্য খুব বকাবকি করতে থাকে। কিন্তু মানিংয়ের মনে তো তখন আগেও গিরি জ্বলছে। সে তার বাবা মাকে তো বটেই, এমনকি চিন্মুকেও সহ্য করতে পারে না। মানিং চিল্লিয়ে বলে, আমার মায়ের অকাল মৃত্যুর জন্য তোমরা তিনজনেই সমানভাবে দায়ী। চিন্মু তখন বেশ গম্ভীর হয়ে মানিংকে শাসিয়ে বলে, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমার জন্য অলরেডি বিদেশের টিকিট বুক করেছি, তুমি এখান থেকে চলে যাবে আর কোনোদিন এই দেশে নিজের মুখ কাউকে দেখাবে না। কথাটা শুনে মানিং যেন আরও হিংস্র হয়ে ওঠে। সে মনে করিয়ে দেয় যে কোম্পানিটা আজ আমার বাবা তোমাদের নিয়ে ভোগ করছে সেটা আমার নানার তৈরি করা। আর একটু একটু করে এই সাম্রাজ্য গ্রাস করার জন্যই জিয়াং মানিংয়ের মাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছিল। মানিং রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমিও তো সাক্ষী ছিলে আমার মাকে কিভাবে দিনের পর দিন তিলে তিলে মেরে ফেলা হয়েছে, তখন তোমার নীতিবাক্য কোথায় ছিল? আর আজ এসেছো আমাকে ম্যানার্স শেখাতে? চিন্মু তখন চূড়ান্ত ওয়ার্নিং দিয়ে বলে, তোমার সাহস দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে তোমাকে আর এই পৃথিবীতে রাখা যাবে না। পরদিন সকালে সিন শিফট হয় মানিংয়ের মায়ের কবরস্থানে। আজ মানিংয়ের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সে এখানে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। মানিং তার মায়ের কবরে হাত রেখে কথা দেয়, তোমার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় নেব মা। ঠিক তখনই মানিং কবরের ঘাসের উপর পড়ে থাকা একটা রহস্যময় ঘড়ি পায়। ঘড়িটা কোথা থেকে আসলো বা কার সেটা মানিং কিছুই বুঝতে পারে না। হঠাৎ দূরে তাকাতেই মানিং দেখে চিন্মু সেখানে দাঁড়িয়ে আছে। চিন্মুকে এমন জায়গায় দেখে মানিং বেশ অবাক হয় ও দূর থেকে জিজ্ঞাসা করে, চিন্মু তুমি এখানে কি করছো? চিন্মু কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে পড়ে। দেখা যায় গাড়ির ড্রাইভিং সিটে আগে থেকেই কেউ একজন বসেছিল। গাড়িটা স্টার্ট দিয়েই দানবের মতো সোজা মানিংয়ের দিকে তেড়ে আসে এবং ভীষণ জোরে তাকে ধাক্কা মারে। মানিংয়ের নিথর হাতে তখনও সেই ঘড়িটা ধরা ছিল। মানিংয়ের চোখ ঝাপসা হয়ে আসার আগে শুধু চিন্মুর মুখটাই দেখতে পায়। ওর মনে পড়ে যায় আগের রাতে চিন্মুর সেই হুমকির কথা, তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তার মানে চিন্মু প্ল্যান করেই মানিংকে এভাবে চিরতরে সরিয়ে দিল এবং এই অ্যাক্সিডেন্টেই মানিং সত্যি সত্যি মারা যায়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা। মানিংয়ের হাতে থাকা ঘড়ির কাঁটা হঠাৎ পাগলের মতো উল্টো দিকে ঘুরতে শুরু করে এবং পুরো সময়টা পিছনের দিকে সরতে থাকে। আর এভাবেই জাদুকরী উপায়ে মানিং সোজা টাইম ট্রাভেল করে অতীতে মানে 1995 সালে ফিরে যায়।
ব্রেনে চাপ পড়ে গেল তো? টেনশন নিয়েন না, সময় যখন উল্টো ঘুরছে রহস্যের জট এবার নতুন করে খুলবে, আমি আছি আপনাদের সাথে। তো মানিং এর জ্ঞান ফিরলে প্রথমে ভাবে যে ও হয়তো মরে গেছে আর মৃত্যুর পর কোনো এক নতুন দুনিয়াতে চলে এসেছে। মানিং নিজেকে একটা ক্লাবের ভেতরে আবিষ্কার করে যেখানে 1995 সালে সব সেকেলে জিনিসপত্র সাজানো ছিল। ওখানেই আবার দেখা মেলে চিন্মোর। তো এরপর কি হয় অরিজিনাল সিনে দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? আজকে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেটার প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর আয় করুন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস একদম ফ্রি। আমার কমেন্টে থাকা সাইটে গিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরেও ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রচার কোড পাগলি EXP দিন আর তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পান। এছাড়াও চলছে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন। জিতে নিতে পারেন আইফোন 17 Pro Max, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক কিছু। তবে এখনকার চিন্মু আগের মতো বুড়ো নয়, বরং অনেক কম বয়স আর ভীষণ হ্যান্ডসাম। ও সেখানে বসে একা মনে বোর্ড গেম খেলছিল। চিন্মুকে চোখের সামনে জ্যান্ত দেখে মানিক তো থ মেরে যায়। আগের সব রাগ মনে আসতেই ও একটা লাঠি নিয়ে চিন্মুকে অ্যাটাক করতে যায়, কিন্তু চিন্মু তো কাঁচা খেলোয়াড় নয়। ও নিমিষেই লাঠিটা কেড়ে নিয়ে উল্টো মানিককে পাকড়াও করে ধরে ফেলে এবং ওর গলা চেপে ধরে। চিন্মু তখন অবাক হয়ে ভাবতে থাকে এই অচেনা মেয়েটা কোত্থেকে আসলো আর কেনই বা আমাকে মারতে চাইছে। ঠিক তখনই মানিক চিন্মুর গালে কষিয়ে একটা চড় মারে, যা দেখে চিন্মু পুরো শকড হয়ে যায়। মানিক গর্জিয়ে ওঠে, তোমাকে আমি একদম ভয় পাই না। চিন্মু মানিকের দিকে তাকাতেই মানিক ওকে আবারও একটা চড় দেয় এবং এক পর্যায়ে ওর কোলে চড়ে বসেই মারতে থাকে। চিন্মু কাঁদতে কাঁদতে বলে তুমি একটা খুনি, ছেড়ে দাও আমাকে। এমন সময় সেখানে কিছু গুন্ডা এসে হাজির হয়। মানিক এখনো ঘোরের মধ্যে আছে। ও ভাবছে এই দুনিয়ার সবাই তো মরে গেছে, তাই ও বলে ওঠে আমরা তো সবাই এখানে মরেই গেছি, এখন ফাইট করে আর কি হবে। চিন্মু বিরক্ত হয়ে বলে তুমি নিজে থেকে চুপ করবে নাকি আমি চুপ করাবো? মানিক দমে যাওয়ার পাত্রী নয়, সে পাল্টা উত্তর দেয় তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাই? কথা না বাড়িয়ে চিন্মু তখন মানিকের ঠোঁট দুটো হাঁসের মতো চেপে ধরে ওকে থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে গুন্ডাগুলো ওকে মারতে আসে, কিন্তু সে দুর্ধর্ষ ফাইট করতে জানে। ও একাই সব গুন্ডাকে পিটিয়ে ওখানেই শুইয়ে দেয়। গুন্ডাদের হাত থেকে বাঁচার লড়াইয়ে মানিক হাতে পায়ে চোট পায়। মানিক চিন্তা করে মরে গেলে তো মানুষের আঘাত পাওয়ার কথা নয়, তাহলে আমার ব্যথা করছে কেন? তখনই ওর নজরে পড়ে দেয়ালে ঝুলানো একটা ক্যালেন্ডার, যেখানে 1995 সাল লেখা আছে। এটা দেখে ওর রীতিমতো আকাশ থেকে পড়ে। চিন্মুর দিকে তাকিয়ে মনে মনে বলে আসল চিন্মু তো এখন বুড়ো হয়ে গেছে, কিন্তু এখানে ওকে কত ইয়াং আর হ্যান্ডসাম লাগছে। এরই মধ্যে একটা গুন্ডা মানিককে মারতে আসলে চিন্মু ঢাল হয়ে দাঁড়িয়ে ওকে প্রোটেক্ট করে। এটা দেখে মানিকও সাহস পায় এবং একটা কাঠ দিয়ে কায়দা করে গুন্ডাটার পেছনের দিকে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় গুন্ডাটার তো হালত খারাপ। ও তখন মানিকের গলা টিপে ধরে চিন্মুকে হুমকি দেয় তুই যদি এখান থেকে চলে না যাস তাহলে তোর গার্লফ্রেন্ডকে শেষ করে দেব। চিন্মু অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড? মানিক ঝেঁজে ওঠে আমি মরে গেলেও তোমার গার্লফ্রেন্ড হতে চাই না। চিন্মু গুন্ডাটাকে বলে শুনলে তো, এখন যা খুশি করো, আমার কিছু যায় আসে না। এমন কথা শুনে বেচারা গুন্ডাও ঘাবড়ে যায় এবং মানিককে চিন্মুর দিকে ছুড়ে দিয়ে দলবল নিয়ে ওখান থেকে পালিয়ে বাঁচে। মানিক তখন চিন্মুর মেইন পয়েন্টে হেভি জোরে একটা লাথি মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগে চিন্মু আবারও মানিককে পাকড়াও করে। ও রেগে গিয়ে বলে তুমি আমাকে একটু আগে খুনি বলে ডাকছিলে কেন? মানিক বলে কারণ তুমি আমাকে খুন করেছো। কথাটা শুনে চিন্মু তো হেসে গুল পায় না। চিন্মু হাসতে হাসতে বলে তাহলে তুমি জানতো এখানে কি করে এলে, নাকি আমায় পটানোর জন্য এসব গাল গল্প বানাচ্ছ? চিন্মু মানিককে শেষবারের মতো শাসিয়ে বলে কে তুমি, সত্যি করে বলো। কিন্তু ঠিক সেই সময়ে মানিক হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফেরে ও আবারও নিজেকে চিন্মুর সামনে দেখতে পায় এবং দেখা মাত্রই ঠাস করে ওর গালে চর বসিয়ে দেয়। শুধু একটা নয় 3-4 বার ও চর মারতে থাকে। চিন্মু তো রীতিমতো ভেবাচাকে খেয়ে যায় এবং বলে আমাকে আজ পর্যন্ত কেউ সাহস করে এত মারেনি। মানিক দমিনায় গিয়ে আবারও ওকে চর মারে। এবার চিন্মু ধৈর্য হারিয়ে মানিকের গলা চেপে ধরে গর্জে ওঠে সত্যি করে বলো তুমি কে আর কোত্থেকে এসেছো? তখনই সেখানে শানশান নামের এক মেয়ে আসে। শানশানকে দেখেই মানিক মা বলে চিৎকার করে ওঠে। এটা শুনে দুজনেই তো অবাক। মানিক তখন পরিস্থিতি সামলাতে নিজের পরিচয় লুকিয়ে ইয়ান বলে নিজেকে পরিচয় দেয়। এই ইয়ান নামের মেয়েটি আসলে ওর মায়ের মানে শানশানের ছোটবেলার প্রিয় বন্ধু ছিল। মানিক শানশানকে বিশ্বাস করাতে বলে মনে আছে একদিন আমি আর তুই পার্কে গিয়েছিলাম আর সেখানে আমার চকলেট হারিয়ে গিয়েছিল। এই গোপন কথা শুনে শানশান নিশ্চিত হয় যে এটাই তার পুরনো বন্ধু ইয়ান, এবং পুরনো বন্ধুকে পেয়ে শানশান ভীষণ খুশি হয়ে যায়। শানশানের বাবা মারা যাওয়ার পর থেকে সে চিন্মুদের পরিবারেই আশ্রিতা হিসেবে মানুষ হচ্ছে। মানিক তখন মনে মনে ঠিক করে যে যেভাবেই হোক আমাকে আমার মায়ের সাথে এখানেই থাকতে হবে। তবে মানিকের থাকার ব্যাপারে চিন্মু মোটেও রাজি না, কারণ ও অলরেডি মানিকের হাতে অনেক চড় খেয়েছে। তখন মানিক অস্কারজয়ী অভিনয় শুরু করে এবং চিন্মুর কাছে গিয়ে বারবার সরি বলতে থাকে। মানিক নিজেকে খুব ভালো সাজিয়ে চিন্মুকে জড়িয়ে ধরে আকুতি করে প্লিজ আমাকে এখানে থাকতে দাও, আমি আমার পুরনো বন্ধু শানশানের সাথেই থাকবো, আমি যা ভুল করেছি তার জন্য আমায় মাফ করে দাও প্লিজ। মানিকের এমন ভুল বদল দেখে চিন্মু বাধ্য হয়ে রাজি হয়ে যায়। ওইদিকে মানিক মনে মনে হাসে আর বলে এবার তুমি মরার জন্য তৈরি হও চিন্মু।
মায়ের সাথে এইভাবে থাকতে পেরে মানিকের আনন্দের সীমা নেই। তখনই চিন্ময় এসে শানশানের হাতে একটা স্প্রে দেয় এবং বলে, যখন কোনো বিপদে পড়বে এই স্প্রেটা তোমার কাজে আসবে, বিশেষ করে অচেনা কোনো মানুষ যদি ক্ষতি করতে চায়। মানিক বুঝতে পারে এটা আসলে ওকে উদ্দেশ্য করে দেওয়া হলো, তাই ও চিন্মুকে চরম এক ঝাড় দেয়। এরপর শানশান মানিককে একটা ক্যান্ডি উপহার দেয়, যা পেয়ে ও ভীষণ খুশি হয়। মানিক ওর মায়ের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, মা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্য আমি বদলে দেবই, এবার তোমার সাথে কোনো খারাপ কিছু হতে দেব না মা। বাড়ির দিকে ফেরার সময় মানিক বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে। ভয়ে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে হঠাৎ করেই মানিক আছাড় খেয়ে পড়ে যায় এবং ওর হাতে অনেকটা কেটে যায়। সামনে তাকিয়ে দেখে সেখানে আসলে চিন্মু দাঁড়িয়ে আছে। মানিকের চিন্মুর উপর ভীষণ রাগ ওঠে। চিন্মু গভীর গলায় ওকে সতর্ক করে দেয়, আমি জানি না তুমি কে বা কোত্থেকে এসেছো, কিন্তু শানশানের কোনো ক্ষতি করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মানিকও দমে না গিয়ে পাল্টা হুমকি দিয়ে বলে, শানশানের কেউ ক্ষতি করলে আমিও ওকে ছাড়বো না। চিন্মু সেখান থেকে চলে গেলে মানিক বাড়িতে ফেরে। শানশান পরম মমতায় ওর কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, ঠিক যেমনটা ছোটবেলায় মানিকের হাত কেটে গেলে দিত। মায়ের এই পুরনো স্পর্শ আর মমতা অনুভব করে মানিকের খুব কষ্ট হয় এবং সে আবেগপ্রবণ হয়ে মাকে শানশানকে জড়িয়ে ধরে। অনেক বছর পর নিজের মাকে ফিরে পাওয়ার এই আনন্দ ও ধরে রাখতে পারে না। পরের দিন শানশান ওর বয়ফ্রেন্ড জিয়াংয়ের সাথে দেখা করে, যে আসলে মানিকের বাবা। শানশান খুশি হয়ে জিয়াংকে বলে, আমার ছোটবেলার বন্ধু ইয়ান ফিরে এসেছে। তো এরপর মানিককে দেখি সে পার্লারে গিয়ে 90 দশকের সেই বিশেষ সাজে নিজেকে সাজিয়ে নিয়ে ইন্টারভিউ দিতে জিনশিন কোম্পানিতে যায়। ইন্টারভিউ বোর্ডে মানিককে দেখে চিন্মু তো অবাক, সে সরাসরি মানিককে রিজেক্ট করে দেয়, যার শুনে মানিকের মেজাজ বিগড়ে যায়। চিন্মু ওকে কোনো পাত্তাই দেয় না এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মানিক নাছোড়বান্দা, সে চিন্মুর খুব কাছে গিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে যে আমি এই কোম্পানির লাভের জন্য অনেক কিছু করতে পারবো। এরপর চ্যালেঞ্জ ছুড়ে মেরে বলে, আগামী 10 দিনের মধ্যে আমি যদি 10% লাভ করে দেখাতে না পারি তাহলে আমাকে এখান থেকে বের করে দিও। মানিকের এমন চ্যালেঞ্জ দেখে চিন্মু রাজি হয় ও চাকরিতে জয়েন করে নেয়। অফিসে এসে মানিক দেখে ওর বাবা জিয়াংও সেখানে কাজ করে। মানিক নিজেকে নতুন সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে পরিচয় দেয়, যে পদে এতদিন জিয়াং ছিল। নিজের পদ কেড়ে নেওয়ায় জিয়াং প্রথম দেখাতেই মানিককে অপছন্দ করতে শুরু করে। সেদিন রাতে জিয়াং যখন বাড়ি ফিরছিল, মানিক রাগে জিয়াংয়ের মাথায় বস্তা পরিয়ে লাঠি দিয়ে ওকে ইচ্ছা মতো পেটাতে থাকে। ঠিক তখনই চিন্মু সেখানে আসেও এসে মানিককে আটকায়। জিয়াং বস্তা সরিয়ে এদেরকে দেখে ফেললে মানিক সাথে সাথে পুরো দোষটা চিন্মুর উপর চাপিয়ে দেয়। সে মায়া কান্না কেঁদে বলে, চিন্মু তুমি ওকে কেন এইভাবে মারছো? বেচারা চিন্মু কিছু না করেও জিয়াংয়ের চোখে দোষী হয়ে যায়। এরপর চিন্মু রাগে মানিকের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে দিয়ে সাফ জানিয়ে দেয়, তুমি আজ রাতেই এই বাড়ি থেকে চলে যাবে। মানিক তো যাওয়ার পাত্রী নয়, সে জেদ ধরে বসে থাকে। চিন্মু যখন ওকে জোর করে বের করতে চায়, ঠিক তখনই শানশান সেখানে চলে আসে। মানিক তখন অভিনয়ের আশ্রয় নিয়ে কাঁদতে কাঁদতে শানশানকে বলে, কেউ আমাকে ভালোবাসে না, চিন্মু আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মানিকের এই নাটক চিন্মু বুঝতে পারলেও শানশান তো আর বোঝে না, তাই শানশানের অনুরোধে চিন্মু শেষমেশ ওকে থাকতে দিতে বাধ্য হয়। কিছুক্ষণ পরই চিন্মু মানিকের কাছে গিয়ে বলে, আমি নিশ্চিত তুমি ইয়ান নও, সত্যি করে বলো তুমি কে? মানিক নিজের মিথ্যে পরিচয়ে অনড় থাকে। চিন্মু যুক্তি দেয় যে ইয়ান তো গ্রাম্য মেয়ে হওয়ার কথা, কিন্তু তোমার ভাষা তো অনেক আধুনিক। মানিক বলে, আমি মডার্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করি। চিন্মু তখন বুদ্ধি করে মানিকের আইডি কার্ড দেখতে চায়, কিন্তু মানিক সেটা দেখাতে পারে না। চিন্মু কনফার্ম হয় যে এ আসল ইয়ান নয়। চিন্মু হুঁশিয়ারি দিয়ে বলে, আমি আসল ইয়ানকে খুঁজে বের করে তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। পরের দিন মানিক অফিসের সামনে এক অভিনব প্রচার শুরু করে। সে জিনশিন কোম্পানির প্যাকেট নুডলস সবাইকে ফ্রিতে খাওয়ায় এবং একটা খাওয়ার চ্যালেঞ্জ আয়োজন করে। দূর থেকে মানিকের এই বুদ্ধিমত্তা দেখে চিন্মু তো মনে মনে বেশ খুশি হয়। সিনে একটা অফিসের ভিতরে আসলে দেখি রাত হয়ে গেছে আর মানিক অফিসের ভিতরেই কাজ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঠিক এমন সময় চিন্মু সেখানে আসে আর মানিককে এভাবে ঘুমাতে দেখে মায়া হয়, তাই সে পরম যত্নে মানিকের গায়ে একটা চাদর দিয়ে ঢেকে দেয়। চিন্মু অদ্ভুত এক দৃষ্টিতে মানিকের দিকে তাকিয়ে ভাবতে থাকে, মেয়েটার মাথায় এত বুদ্ধি, সেল বাড়ানোর জন্য কি সুন্দর একটা গেম প্ল্যানই না সাজিয়েছে। তো চিন্মু যখন মানিকের দিকে তাকিয়ে এসব ভাবছিল, ঠিক তখনই মানিক ঘুমের ঘোরে স্বপ্নে চিন্মুকেই দেখতে পায়। আর চোখ খুলতেই চিন্মুকে এত কাছে দেখে ভয়ের ঠালে চিন্মুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এই রে কাপ সারছে। তবে চিন্মুকে পড়ে যেতে না দিয়ে ধরে ফেলে। কি ভাবছেন রোমান্টিক সিন শুরু হবে? মানিক বলে ওঠে, জানেন আজ সুপার মার্কেট থেকে আমাদের জিনশিন কোম্পানির সমস্ত নুডলস বিক্রি হয়ে গেছে। কিন্তু চিন্মু কোনো কথা না বলে ভাব নিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় মানিক পেছন থেকে চিল্লিয়ে বলে, এবার কিন্তু আমাকে পার্মানেন্ট এমপ্লয়ি বানাতে হবে বস। সিন পরের দিন সকালে আসলে দেখি মানিককে সত্যি সত্যি অফিসের সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে ঘোষণা করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা জিয়াংয়ের একদম পছন্দ হয় না। ঠিক তখনই সেখানে মানিকের সৎমা জিয়া এসে হাজির হয়। সে তো এসেই রেগে মেগে আগুন। তার কথা হলো, হুট করে নতুন একটা মেয়েকে সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার করা একদম উচিত না, এতে কোম্পানির ক্ষতি হতে পারে, একে বিশ্বাস করা যায় না। এদিকে জিয়াকে তো আবার মানিক একদমই সহ্য করতে পারে না, তাই মানিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, তুমি জাস্ট 6 মাস ওয়েট করো, এরপর ভেবে দেখো আমি যোগ্য কিনা।
চিন্মু তখন হিরোর মতো এন্ট্রি নিয়ে জিয়াকে থামিয়ে দেয় ও বলে, তুই চুপ কর, আমি ওকে কথা দিয়েছি। মানিকও তখন কনফিডেন্সের সাথে বলে, ঠিক আছে, এই কোম্পানির সেল আমি আরও বাড়িয়ে দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ। সিন রাতে আসলে দেখি মানিক তার মা শানশানকে ফোন করেছে। আসলে তার মা একটা ডান্স পারফরমেন্স করার জন্য অনেক দূরে গিয়েছে, তাই মানিক খুব মিস করতেছে। মানিক বলে, তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে। সিন পরের দিন সকালে আসলে দেখি মানিক স্কেটিং করার জন্য একটা জায়গায় এসেছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, দেখি জিয়াও সেখানে উপস্থিত। হঠাৎ দুটো বাজে ছেলে এসে জিয়ার পিছু করতে শুরু করে ও ডিস্টার্ব করে। ঠিক তখনই হিরো স্টাইলে জিয়াং সেখানে হাজির হয়। সে এসেই গুন্ডাগুলোকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে। সাথে একটা গুন্ডাকে ধোলাই দিলে বাকিরা ভয় পেয়ে কেটে পড়ে। জিয়া তখন জিয়াংকে থ্যাংক ইউ বলে। জিয়াং একটু ফ্ল্যাটি মুডে বলে, তোমার মুখে থ্যাংক ইউ শুনতে অনেক সুন্দর লাগলো। তো জিয়া ওখান থেকে যাওয়ার সময় পড়ে যেতে ধরলে জিয়াং তাকে ধরে ফেলে। আসলে জিয়াং মনে মনে জিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। মানে সোজা কথাই, সে শানশানের সাথে রিলেশনে থেকেও তলে তলে জিয়ার সাথে টেম্পো চালাচ্ছিল। দূর থেকে মানিক এসব দেখে ফেলে আর তার মাথায় রক্ত উঠে যায়। সে বুঝতে পারে বিয়ের আগে থেকে এদের দুজনের মধ্যে চক্কর চলছে। মানিক রাগে ফুঁসতে থাকে, তাহলে কি এরা প্ল্যান করেই ওর মাকে সাইড করে দিল? কিন্তু হঠাৎ করেই সিন পাল্টে যায়। মানিক কিছু বুঝে ওঠার আগে কেউ তাকে ওখান থেকে কিডন্যাপ করে নেয়। আসলে ওই ক্লাবের গুন্ডারাই মানিককে কিডন্যাপ করে তাদের ডেরায় তুলে এনেছে। গুন্ডাটি বলে, আমি জানতে পেরেছি তুই আর চিন্ময় একই বাড়িতে থাকিস, তাই তোর সাথে একটা ডিল করতে চাই। মানিক বলে, আমি তোমাদের সাথে কোনো ডিল করতে চাই না। আসলে কাহিনী হলো, এই গুন্ডাটার একটা খাবারের কোম্পানি আছে যার নাম গোলং ফুড কোম্পানি। কিন্তু চিন্মুর জিনশিন কোম্পানির খাবার পাবলিক এত পছন্দ করে যে গোলং ফুডের খাবার কেউ কিনতেই চায় না। তাই হিংসায় এই গুন্ডাটা চিন্মুকে একদম পছন্দ করে নেই এবং চিন্মুকে শেষ করে দিতে চায়। মানিক মনে মনে ভাবে 1996 সালেই তো গোলং ফুড কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে কি চিন্মু গোলং ফুড কোম্পানির কোনো ক্ষতি করেছিল? মানিক তখন বলে, দেখো, জিনশিন কোম্পানির কোনো ক্ষতি করতে চাইলে আমি তোমাদের সাথ দেব না, কিন্তু তোমরা যদি চিন্মুর ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাদের সাথ দেব। গুন্ডাটি বলে, হ্যাঁ আমি রাজি। মানিক বলে, হ্যাঁ, শত্রু শত্রু আমার মিত্র। ব্যাস এইভাবেই ওরা দুজন চিন্মুর ক্ষতি করার জন্য একে অপরের সাথে হাত মিলিয়ে নেয়। চিন রাতে আসলে দেখি মানিক চিন্মুর কাছে এসেছে, কিন্তু চিন্মু তো মানিককে একদমই পছন্দ করে না। চিন্মু বিরক্ত হয়ে বলে, তুমি আমার আশেপাশে ঘুরঘুর করো কেন বলো তো? এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছি মানে এই নয় যে আমার ঘরের আশেপাশে তুমি ঘুরবে। মানিক বলে, আমি কি করে বুঝবো আমার কোথায় ঘোরা উচিত আর কোথায় না? তখন চিন্মু মানিকের অনেক কাছে এসে সিরিয়াস হয়ে বলে, সত্যি করে বলো তো তুমি আসলে কি চাও? মানিক ডাইরেক্ট বলে দেয়, জিনশিন কোম্পানি তো শানশানের বাবার, তাহলে তোমরা কেন চালাও? চিন্মু রেগে গিয়ে বলে, তোমাকে এই ব্যাপারে কথা বলতে কে বলেছে? কে সাহস দিয়েছে তোমায়? মানিক বলে, আমার সাহসের ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই বস। ঠিক তখনই চিন্মুর ফোনে একটা কল আসে। উপাস থেকে কেউ জানায় যে চিন্মুদের বাড়িতে যে মেয়েটি রয়েছে সেই আসলে সত্যিকারের ইয়ান। এটা শুনে তো মানিক খুব খুশি হয়ে যায়। সে বলে, কি এবার বিশ্বাস হলো তো? খালি আমাকে নিয়ে তদন্ত করা। কিন্তু চিন্মুর ফেস দেখে মনে হচ্ছে তার এখনও বিশ্বাস হয়নি। পরদিন সকালে সিন অফিসে আসলে দেখি ম্যানেজার এসে চিন্মুকে এক দুঃসংবাদ দিচ্ছে। গোলং ফুড কোম্পানি থেকে নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, আর সেটার জন্য বিভিন্ন সুপার মার্কেট থেকে জিনশিন কোম্পানি মানে চিন্মুর কোম্পানির ফুডগুলো রিটার্ন করা হচ্ছে। এটা শুনে চিন্মুর তো মাথায় হাত, সে অবাক হয়ে যায়। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি চিন্মু মানিক আর ওই গুন্ডাটাকে একসাথে দেখতে পেয়েছিল। ব্যাস, চিন্মুর আর বুঝতে বাকি থাকে না যে গোলং ফুড কোম্পানির হঠাৎ করে সেল কেন বেড়ে গেল। মানে তলে তলে মানিক যে ওদের সাথে হাত মিলিয়েছে এটা চিন্মু কনফার্ম হয়ে যায়। সিন কাট হলে দেখি সেল বাড়ানোর আনন্দে ওই গুন্ডাটা একটা পার্টিতে এসে মন ভরে বেসুরে গলায় গান গাইতে থাকে। আর সেই গান শুনে মানিকের তো কান দিয়ে রক্ত বের হওয়ার অবস্থা। তার একদম ইচ্ছে করছে না এইসব শুনতে, কিন্তু গুন্ডা তখন খুশিতে গদগদ হয়ে অনেক করে থ্যাংক ইউ বলে মানিককে। পরের দিন অফিসে সমস্ত এমপ্লয়িরা মানিকের কাছে চলে আসে। যেহেতু জিনশিন কোম্পানির সেল কিছুটা কমে গেছে, তাই সবাই মানিককেই উপায় বার করতে বলে যাতে আবারও সেল আগের মতো বেড়ে যায়। মানিক তখন ফুল কনফিডেন্সের সাথে বলে, আমি 1 মাসের মধ্যে এটা করে দেখাবো। তো আজকে অফিসে কাজ ছেড়ে সমস্ত এমপ্লয়ি বাড়ি চলে যায়। কিন্তু 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 জিয়াংয়ের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে ইচ্ছে করে দরজাটা তালা দিয়ে দেয় যাতে মানিক অফিস থেকে বেরোতে না পারে। মানিক যখন বেরোতে যায় দেখে গেট লক। সে অনেক চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হয় না। ওদিকে মানিকের খুব জোরে খিদেও পেয়েছে, আর গোটা অফিসে ও একা। মানিক ভাবে, এটা যদি 2025 সাল হতো তাহলে আমি এক্ষুনি খাবার অর্ডার করে খেয়ে নিতাম। ঠিক তখনই তার মাথায় কোম্পানির সেল বাড়ানোর জন্য একটা অস্থির আইডিয়া আসে। সেই আইডিয়াটি কি সেটা আমরা বুঝতে পারি না, তবে সারা রাত ধরে সে এটা নিয়ে কাজ করে। হঠাৎ করে মানিক কিসের যেন একটা আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে দরজার কাছে এসে দেখে যে দরজাটার তালা কেউ খুলে ফেলেছে। আর তখনই চিন্মু হিরোর মতো এন্ট্রি নিয়ে মানিককে নিজের ভীষণ কাছে টেনে নেয়। মানিক অবাক হয়ে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? চিন্মু ভাব নিয়ে বলে, আমি এখান থেকে দৌড়াচ্ছিলাম। মানিক অবাক হয়ে বলে, এত রাতে কে দৌড়াই, তাও এবার সুটবুট পরে? আসলে চিন্মু এসেছে এখান থেকে মানিককে উদ্ধার করতে, কিন্তু ভাব নষ্ট হয়ে যাবে ভয়ে সেটা মুখ ফুটে বলতে পারছে না। মানিক বলে, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছিল?
চিন্মু বলে তোমার জন্য আবার কে চিন্তা করবে, তুমি তো একটা কচ্ছপের মতো স্লো মানুষ, সবাই অফিস থেকে বেরিয়ে যেতে পারলো আর তুমি পারলে না। এরপর এখানে আটকে থেকে শরীর খারাপ হলে আমাদের অফিসের দোষ হয়ে যাবে। মানিক রেগে গিয়ে বিড়বিড় করে বলে হার্টলেস লোক একটা। চিন্মু বলে তুমি কি বিড়বিড় করছো? মানিক বলে কই, আমি তো তোমার নামে খুব ভালো ভালো কথা বলছি। চিন্মু বলে এত রাত হয়ে গেছে তোমার খিদে পায়নি? মানিক অবাক হয়ে বলে তুমি কি করে জানলে আমার খিদে পেয়েছে? আসলে কিছুক্ষণ আগে চিন্মু যখন আড়াল থেকে মানিককে কাজ করতে দেখছিল তখন চিন্মু মনে মনে বলছিল ও আসলে সত্যি এই কোম্পানির সেল বাড়ানোর চেষ্টা করছে। আর তখন মানিকের পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, মানে খুব জোরে পেট ডেকেছিল। আর সেই জন্যই চিন্মু জানে যে মানিকের অনেক খিদে পেয়েছে। এরপর ওরা দুজন একসাথে বাড়িতে ঢুকলে লে জ্বালা, ওদের দুজনকে জিয়া দেখে ফেলে। জিয়া বলে তোমরা দুজন একসাথে কি করছো? চিন্মু বলে আমাদের রাস্তায় দেখা হয়েছে। জিয়া তখন বলে তুই এই সমস্ত মেয়েদেরকে চিনিস না ভাইয়া, এরা রাত করে ছেলে পটাতে ওস্তাদ। মানিক তখন ভাব নিয়ে চিন্মুর জামা টেনে বলে দেখো না তোমার বোন আমাকে কত উল্টোপাল্টা কথা বলছে। মানিকের এইসব ভাব দেখে চিন্মু তো ভীষণ অবাক হয়ে যায়। জিয়াও তখন জেলাস হয়ে ওর ভাইয়ের একটা হাত শক্ত করে ধরে নেয়। ব্যাস, আর একজনকে নিয়ে দুজন মিলে টানাটানি করতে থাকে। এরপরে চিন্মুর রুমে এসে যখন ফ্রেশ হচ্ছিল তখন ওর মানিকের কথা মনে পড়ে। প্রথমবার ও মানিককে যেদিন দেখেছিল পুরো পাগল একটা মেয়ে মনে হয়েছিল। এই মেয়েকে চিন্মু সহ্য করতে পারে না, আবার এই মেয়েই ওর কোম্পানির হয়ে কত কত কাজ করছে। আসলে মানিকের ভিতরে যে কি মতলব রয়েছে সেটাও বুঝতে পারছে না, আবার মানিককে ভালোও বেসে ফেলেছে। বেচারা চিন্মু না পারছে গিলতে, না পারছে উগড়াতে। পরের দিন অফিসে সেই অ্যাসিস্ট্যান্টকে দেখা যায়, তাকে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ আগের দিন মানিককে অফিসের ভেতরে রেখে বাইরে থেকে লক করে দিয়েছিল, সেই জন্য। মানিককে দেখেই মেয়েটার আগে অ্যাটাক করতে আসে, কিন্তু উল্টে মানিক কষিয়ে একটা চর মেরে বলে আমার সঙ্গে বেশি পাঙ্গা নিতে এসো না, তাহলে নিজেরই ক্ষতি হবে। মেয়েটা তখন মানিকের উপর আরও বেশি করে রেগে যায়। এরপর মানিক তার নতুন প্ল্যান কাপ নুডলস বানানোর আইডিয়াটা নিয়ে চিন্মুর কাছে আসে, কিন্তু ও এসে দেখতে পায় তার আগেই জিয়াং এই কাপ নুডলসের আইডিয়াটা নিয়ে চিন্মুকে দেখিয়ে দিয়েছে। এটা দেখে মানিক একদম অবাক হয়ে যায় যে কালকে রাতে ভাবা আইডিয়াটা জিয়াং কিভাবে জানতে পেরে গেল। তার মানে কালকে রাতে মানিক যখন চলে যায় তারপরে জিয়াংয়ের লোক এসে এই আইডিয়াটা অফিস থেকে চুরি করে। মানিক চিল্লিয়ে বলে যে আমার এই আইডিয়াটা চুরি করা হয়েছে, কিন্তু কেউই সেটা বিশ্বাস করে না। জিয়াং সাধু সেজে বলে আমার মনে হয় এই পুরোটাই একটা কোইন্সিডেন্স। মানিক বলে আমি তোমাকে চিনি, তুমি খুব খারাপ একটা লোক। চিন্মু বলে যেহেতু এই একই প্রপোজাল নিয়ে জিয়াং আমার কাছে আগে এসেছে তাই আমি এখন ওর প্রজেক্টটা অনুযায়ী চলবো, তুমি বরং এই আইডিয়াটার উপর নতুন কিছু ভাবার চেষ্টা করো। এটা শুনে মানিক রেগে মেগে ওখান থেকে চলে যায়। সিন কয়েকদিন পর আসলে দেখি এজেন্সি কোম্পানির সামনে কাস্টমাররা এসে হুলস্থুল আন্দোলন শুরু করে দিয়েছে। কাহিনী হলো ওই কাপ নুডলসে গরম জল ঢালতেই কাপটা পুড়ে যাচ্ছে আর গরম জল সব গায়ের উপরে পড়ছে। পাবলিকের তো মেজাজ গরম, অনেকের হাত পা পুড়ে একাকার। এমন ঝামেলা দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। ঠিক তখনই মানিক সেখানে আসে আর এই সিন দেখে মনে মনে বেশ মজা পায়। সে মুচকি মুচকি হাসতে থাকে। মানিককে এইভাবে হাসতে আবার চিন্মু দেখে ফেলে। সে রাগে মানিককে টানতে টানতে অফিসের ভিতরে নিয়ে আসে। চিন্মু বলে তুমি তো জানতে যে প্যাকেজিং এর সমস্যা রয়েছে, তবুও তুমি কেন আমাদেরকে জানাওনি? মানিক তখন সোজা সাপটা উত্তর দেয় তুমি তো নিজেই জিয়াং এর প্ল্যান অনুযায়ী কাজ করছো বস, তাহলে আমি কেন আগ বাড়িয়ে কিছু বলবো? চিন্মু বলে তুমি চাইলেই আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য এটুকু স্যাক্রিফাইস করতেই পারতে। মানিক বলে আমি ইচ্ছে করেই সেদিন প্যাকেজিং এর প্ল্যানটা করিনি, আর সেটাই হলো আসল গেম। ওরা সমস্ত কিছু চুরি করতে পারলেও আমার প্যাকেজিং আইডিয়া চুরি করতে পারেনি, আর তাই আজ কাপ ফেটে গিয়ে সবার গায়ে গরম জল পড়ছে। চিন্মু রেগে গিয়ে বলে কিন্তু তোমার এসবের জন্য তো আমার কোম্পানির ক্ষতি হচ্ছে, তুমি চাইলে তো হেল্প করতে পারতে। মানিক বলে আমি তোমায় বলেছিলাম যে জিয়াং আমার প্ল্যান চুরি করেছে, কিন্তু তোমরা কেউ পাত্তা দাওনি। আগে জিয়াংকে আমার কাছে ক্ষমা চাইতে বলো, তারপর আমি সব সলভ করে দিব। চিন্মু তখন অবাক হয়ে বলে আচ্ছা তুমি জিয়াংকে সহ্য করতে পারো না কেন? ও তো শানশানের বয়ফ্রেন্ড, আর শানশান তোমার অনেক ভালো বন্ধু। মানিক বলে কারণ আমি শানশানের ভালো চাই, সেই জন্যই ওই ফালতু লোকটাকে সহ্য করতে পারি না। তোমার কি মনে হয় জিয়াংকে যদি বিয়ে করে শানশান তাহলে ও ভালো থাকবে? চিন্মু বলে শানশান আমার বোনের মতো, ওকে আমি কখনোই কষ্ট পেতে দিব না। মানিক রেগে গিয়ে বলে কিন্তু তুমি থাকার পরেও শানশান ভালো থাকবে না। মানিক এই কথা বললো কারণ মানিক ফিউচার দেখেছে, সে জানে যে ফিউচারে শানশান মারা যাবে। এরপর মানিক বিজনেসম্যানের মতো একটা ডিল করে বসে। সে বলে এই কোম্পানির হয়ে আমি সমস্ত কিছু ঠিক করে দিব, কিন্তু তার বদলে আমার 8% শেয়ার চাই। চিন্মু অবাক হলেও রাজি হয়ে যায়। সিন পরের দিন আসলে দেখি কাস্টমাররা আবারও আগের দিনের মতো আন্দোলন করছে। তখন চিন্মু, মানিক আর বাকি সবাই পাবলিককে লাইভ প্রমাণ দেওয়ার জন্য চলে আসে। ওরা সবাই ভুল স্বীকার করে নেয়। এরপর মানিক পুরনো কাপ আর নতুন কাপ এক জায়গায় নিয়ে আসে আর সবার চোখের সামনে প্রমাণ দেখানোর জন্য দুটো কাপেই গরম জল ঢালে। ব্যাস প্রমাণ হয়ে যায় যে ওদের নতুন কাপটা একদম ঠিকঠাক। এটা দেখে কাস্টমাররাও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ভিলেন কি আর এত সহজে থামবে? সিন রাতে আসলে দেখি জিয়াং সেই গুন্ডাটার কাছে গিয়েছে। গুন্ডাটার সঙ্গে হাত মিলিয়ে জিয়াং চিন্মুর ক্ষতি করার প্ল্যান করে। এভাবেই কিছুদিন কেটে যায়। চিন্মুর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে পাবলিক নতুন কাপ নুডলস অনেক পছন্দ করছে, যার ফলে কোম্পানির সেল 15%
100% বেড়ে গেছে, কিন্তু চিন্মুর মন পড়ে আছে অন্যদিকে। সে জিজ্ঞাসা করে সেই মেয়েটা কোথায়। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে মানে, আসলে চিন্মু মানিং কোথায় সেটাই জানতে চাইছে। অ্যাসিস্ট্যান্ট বলে আসলে আমি সকালবেলা একটা মলে মানিংকে দেখতে পাই, ও তখন কারোর জন্য গিফট কিনছিল। চিন্মুর তখন খুব জানতে ইচ্ছে করে যে মানিং কার জন্য গিফট কিনছে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় মানিং বোধহয় কাউকে ভালোবাসে বস, তার জন্যই হয়তো গিফট কিনছিল। ও তো কিছুদিন হয়েছে এখানে এসেছে, তেমন কাউকে চেনেও না। এটা শুনে চিন্মু তো বেজায় চিন্তায় পড়ে যায়। সেভাবে মানিং কিসের জন্য বা কার জন্য গিফট কিনছে। এরপরে সিন পরের দিন সকালে আসলে দেখি চিন্মু আজ একদম হিরো সেজে ফিটফাট হয়ে এসেছে। মানিং তখন ওখান থেকে যাচ্ছিল, চিন্মু তখন মানিংকে ডাকে। মানিং এসে হাত পেতে বলে গিফট দাও, আমি কিন্তু সমস্ত গিফট রেডি করে রেখেছি। চিন্মু একটু অবাক হয়ে বলে তুমি এত ডিরেক্টলি সব কিছু কীভাবে বলছো। মানিং বলে এতে আবার লজ্জা পাওয়ার কি আছে, তাড়াতাড়ি করে গিফটটা দাও তো, বেশি দেরি করো না। চিন্মু তখন লজ্জামাখা মুখে পকেট থেকে বের করে 2টো মুভি দেখার টিকিট। লে হালুয়া, এটা দেখে মানিক তো আকাশ থেকে পড়ে। সে বলে শানশান এতদিন পর বাইরে থেকে ফিরে আসছে আর তুমি ওকে 2টো টিকিট দিবে মুভির, এটা আবার কোন ধরনের গিফট হলো। তারপর মানিক আবার অবাক হয়ে বলে ওয়েট, তুমি কি শানশানকে মনে মনে ভালোবাসো। চিন্মু আকাশ থেকে পড়ে বলে আমি কী সব উল্টোপাল্টা কথা বলছো, আমি তো ওকে বোনের নজরে দেখি। ঠিক তখনই শানশান সেখানে চলে আসে আর নিজের মাকে মানে শানশানকে দেখে মানিক তো ভীষণ খুশি হয়ে যায়। সে কত ভেবেছিল যে মানিক হয়তো ওকে পছন্দ করে গিফট দেবে বা প্রপোজ করবে, কিন্তু মানিক তার সব আশায় এক বালতি জল ঢেলে দিল। চিন্মু তখন মন খারাপ করে মুভির টিকিটগুলো শানশানকে দিয়ে দেয়। তো তখন তিনজনেই প্ল্যান করে যে মুভি দেখতে যাবে। এরপর দেখা যায় অনলি মানিক আর চিন্মু বেরিয়েছে, কারণ শানশান ওর বয়ফ্রেন্ড সেই বজ্জাত জিয়াংয়ের সঙ্গে মুভি দেখতে চলে গিয়েছে, যেটাতে মানিক আবার একদম খুশি হয়নি। চিন্মু তখন মানিককে বোঝায় আমার মনে হয় তোমার শানশানকে বিশ্বাস করা উচিত, শানশান যাকে ভালোবাসে ও বিশ্বাস করে সে নিশ্চয়ই ভুল মানুষ হবে না। মানিক তখন সিরিয়াস হয়ে বলে তুমি টাইম ট্রাভেলের মুভি দেখেছো। চিন্মু বলে না তো। মানিক তখন তার নিজের জীবনের গল্পটা মুভির স্টোরি বলে শোনাতে থাকে। সে বলে টাইম ট্রাভেল মুভিতে মা আর মেয়ের গল্প ছিল, যেখানে মা ছিল ভীষণ ভালো মানুষ কিন্তু তার ভাগ্য ছিল খুব খারাপ, যাকে তার জীবনের বেস্ট ফ্রেন্ড আর হাজবেন্ড মিলে ঠকায়, আর সেই মনের দুঃখে সে মারা যায়। কিন্তু বেঁচে থাকে মেয়ের মনে প্রতিশোধের আগুন সবসময় জ্বলতে থাকে। কিন্তু একদিন একটা মিরাক্কেল ঘটে, মেয়েটা হঠাৎ করে একদিন পৌঁছে যায় তার মায়ের সময়ে আর আবারও তার মাকে ফিরে পায়। মেয়েটা তার মাকে খুশি করার জন্য ভবিষ্যতের সমস্ত কিছু বদলাতে চায়। চিন্মু তখন বলে এই মুভিটার শেষে কি হয়েছিল। মানিক বলে এই মুভিটার শেষ আমি এখনো দেখিনি, তবে আমি আশা করব যে মেয়েটা সাকসেসফুল হবে। চিন্মু লজিক দিয়ে বলে মেয়েটা যদি সাকসেসফুল হয় তাহলে তো ফিউচার চেঞ্জ হয়ে যাবে আর মেয়েটা এই পৃথিবীতে জন্মাবেই না। মানিক তখন ইমোশনাল হয়ে বলে জন্মাবে না তো কি হয়েছে, কিন্তু মেয়েটার কাছে তো মা খুশি থাকবে, এটাই সব থেকে বড় পাওয়া। সিন পরের দিন আসে দেখি সেই গুন্ডাটা আবারও মানিককে কিডন্যাপ করে নিয়ে এসেছে। শুধু তাই না, মানিককে খুব মারধরও করতে থাকে। গুন্ডাটা বলে তুই আমার হয়ে কাজ করবি বলেছিলি, কিন্তু উল্টো জিনশিন কোম্পানির সেল আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, তার মানে তুই আমাকে ঠকিয়েছিস আর আমার সঙ্গে তুই এইভাবে গেম খেলছিস। মানিক তখন ব্যথা সহ্য করেও বাঘিনীর মতো বলে আমাকে মেরে কি হবে, তুই তৈরি থাকিস কারণ তোর কোম্পানি এবার বন্ধ হতে চলেছে। মানিকের কনফিডেন্স দেখে সেই গুন্ডাটাও অনেক অবাক হয়ে যায়, কিন্তু মানিক তো এটা ভবিষ্যতে দেখেছিল। সিন কিছুক্ষণ পর আসলে দেখি গুন্ডাদের কল পেয়ে চিন্মু সোজা তাদের আস্তানায় চলে এসেছে। চিন্মু সেখান থেকে মানিককে নিয়ে যেতে চায়, কিন্তু গুন্ডারা কি আর এত সহজে ছাড়বে। গুন্ডাগুলো শর্ত দিয়ে বলে পুরো জিনশিন কোম্পানি আমার নামে লিখে দাও আর তোমরা এই শহর ছেড়ে চলে যাও, তাহলে আমি মানিককে ছেড়ে দেবো। চিন্মু বলে আমি রাজি। এটা শুনে গুন্ডাটা অবাক হয়ে যায় যে এক কথাই ও কিভাবে রাজি হয়ে গেল। গুন্ডাটা বলে আমি তো জানতাম না তুমি এত বড় প্রেমিক পুরুষ যে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এই সব কিছু ছেড়ে দিবে।
চিন্মু বলে কিন্তু পেপারে সই করার আগে আমি মানিককে দেখব। কিন্তু গুন্ডাটা রাজি হয় না। ব্যাস চিন্মুর মাথায় রক্ত উঠে যায়। সে বলে আমি না দেখলে তো সই করবই না। আর তারপরেই শুরু হয়ে যায় অ্যাকশন। চিন্মু তখন হিরোর মতো একাই সব গুন্ডাকে ধোলাই দিতে শুরু করে। চিন্মু এত ভালো ফাইট করতে জানে যে ওর সঙ্গে কোনো গুন্ডাই পেরে ওঠে না। সবাইকে মেরে তক্তা বানিয়ে চিন্মু চলে আসে সেই ফ্রিজারের ভেতর যেখানে মানিককে আটকে রাখা হয়েছে। মানিককে এমন জমে যাওয়া অবস্থায় দেখে চিন্মুর খুবই কষ্ট হয়। আর এভাবেই চিন্মু মানিককে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। সিন হসপিটালে আসলে দেখি কিছুক্ষণ পরে মানিকের জ্ঞান ফিরে এসেছে। চিন্মু তখন মানিকের ভীষণ যত্ন করতে থাকে। মানিক খাওয়া দাওয়াই করেনি, তাই ওষুধ খাবে কি করে। ডাক্তার কি বলেছে সেসব বুঝিয়ে চিন্মু নিজের হাতে মানিককে খাইয়ে দিতে চায়। চিন্মুকে এইভাবে কেয়ার করতে দেখে মানিক তো পুরোই অবাক। কারণ 2025 সালে এই চিন্মু মানিকের কাছে ভিলেন ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখন যে চিন্মুকে মানিক দেখতে পাচ্ছে সেই চিন্মু তো মাটির মানুষ, ভীষণ ভালো। সিন 3 দিন পর আসলে দেখি মানিক সুস্থ হয়ে আবার অফিসে জয়েন করেছে। এসেই সে শোনে জিয়াং ওই শয়তান অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে আবারও কাজে রেখেছে। কিন্তু এসব নিয়ে ভাবার সময় নেই, কারণ অফিসে এক বিদেশি ক্লায়েন্ট চলে এসেছে। তার নাম হচ্ছে ড্যানিয়েল। ড্যানিয়েল তো ইংরেজি ছাড়া কথাই বলে না, মানে অন্য কোনো ভাষা জানে না আর কি। ঠিক তখনই একটা ঝামেলা বেঁধে যায়। চিন্মুর বোন জিয়া কানে কানে জানায় যে ট্রান্সলেটরের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো চিন্মু টেনশনে পড়ে যায়। এখন এই বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ইংরেজিতে কে কথা বলবে, বাণিজ্য তো সব শেষ। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মানিক ড্যানিয়েলের সঙ্গে ইংরেজিতে গড়গড় করে কথা বলতে শুরু করে, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। এরপর মানিক পুরো অফিসটা ঘুরিয়ে দেখায় ড্যানিয়েলকে এবং এমনভাবে কনফারেন্স করে যাতে ড্যানিয়েল এই কোম্পানির সাথে ডিল সাইন করে। মানিকের এই ট্যালেন্ট দেখে চিন্মু তো আরও বেশি ইমপ্রেসড হয়ে যায়। আর যাওয়ার সময় ড্যানিয়েল কথা দেয় যে শিনশিন কোম্পানির সাথে ও মিলে কাজ করবে। ব্যাস এই খুশিতে মানিক আর চিন্মু ঠিক করে আজকে রাতে কাজের ব্যাপারে ওরা সবাই বাহিরে কোথাও একটা বেরোবে। রাতে বেরোনোর আগে চিন্মু নিজেকে খুব ফিটফাট করতে থাকে যাতে ওকে পারফেক্ট দেখায়, যেন ডেটে যাচ্ছে। এরপর মানিক ডাকতে আসলে চিন্মু খুশি মনে বেরিয়ে পড়ে। ওরা দুজনে একটা নাইট ক্লাবে চলে আসে আর সেখানে এসে দুজনে অনেক মজা করতে থাকে। মানিকের সঙ্গে সময় কাটাতে পারলে চিন্মুর এখন অনেক ভালো লাগে। কিন্তু হঠাৎ মানিকের চোখ আটকে যায় দূরের একটা দৃশ্যে। সে দেখে জিয়াং আর জিয়া ওরা দুজন মিলে এই একই ক্লাবে এসে রোমান্স করছে, মানে তলে তলে টেম্পু চালাচ্ছে। এটা দেখে মানিক খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে ও চিন্মুকে ব্যাপারটা দেখায়। সিন কাট হলে দেখি চিন্মু রাগে মারতে মারতে জিয়াংকে বাড়ির ভেতরে নিয়ে আসে। আর নির্লজ্জের মতো জিয়া এসে জিয়াংকে প্রোটেক্ট করার চেষ্টা করে। চিন্মু ধমক দিয়ে বলে শানশানের থেকে দূরে থাকবি, আর এরপর যদি আমি শানশানের আশেপাশে তোকে দেখি তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। জিয়া তখন বলে আমরা দুজন দুজনকে সত্যিই খুব ভালোবাসি ভাইয়া। চিন্মু বলে শানশান নাকি তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই শানশানের বয়ফ্রেন্ডের সাথে এটা কি করে করতে পারলি। জিয়া কান্না করতে করতে বলে আমি জিয়াকে খুব ভালোবাসি। ঠিক তখনই সেখানে শানশান চলে আসে। তাকে দেখে সবাই খুব ঘাবড়ে যায়। জিয়া তখন শানশানকে সব সত্যিটা বলতে চায়, বাট চিন্মু তাকে আটকায়। শানশান মন খারাপ করে বলে আমি যে ডান্স গ্রুপের হয়ে ডান্স করতাম সেই গ্রুপটা ভেঙে গেছে। চিন্মু তখন চালাকি করে জিয়াংকে বলে যে শানশানের এমন মন খারাপের সময় যেন ও কোনো কষ্ট না পায়। তাই বাধ্য হয়ে জিয়াং শানশানের মন ভালো করার জন্য আসে। সবাই শানশানের মন ভালো করার চেষ্টা করে যাতে সে কোনো সন্দেহ না করে। আর এই ব্যাপারটা জিয়া মোটেও সহ্য করতে পারে না। সিন পরের দিন সকালে আসলে দেখি অফিসে এসে মানিক আর চিন্মু মিলে সলা পরামর্শ করছে। তারা ঠিক করে শানশানকে নতুন একটা গ্রুপে ঢুকিয়ে দেবে যাতে শানশান ডান্স নিয়ে বিজি থাকে আর তার মন ভালো হয়ে যায়। তখন ওরা সুযোগ বুঝে শানশানকে জিয়াং আর জিয়ার আসল রূপটা বুঝিয়ে দিতে পারবে। কিন্তু চিন্মুর মাথায় আবার এক অদ্ভুত প্ল্যান আসে। সে বলে শানশানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলে কেমন হয়, তাহলে ও অন্য কাজে ব্যস্ত থাকবে আর আস্তে আস্তে জিয়াংকেও ভুলে যাবে। কিন্তু এই আইডিয়াটা মানিকের একদম পছন্দ হয় না। সেভাবে সমস্যা ফেস না করে পালিয়ে যাওয়া কোনো সলিউশন না। তো এরপর শানশান এই কোম্পানিতে জয়েন করে আর সে চেষ্টা করতে থাকে যাতে নতুন নতুন স্বাদের নুডলস লঞ্চ করা যায়। আর শানশানকে মানিক সব দিক দিয়ে সাপোর্ট করে, কিন্তু শয়তান তো শয়তানি করবেই। কিন্তু জিয়া এসে শানশানকে খুব অপমান করে ছোট করতে থাকে। সে বলে তুই তো ভুলভাল কাজ করছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু মানিক সুপারম্যানের মতো এসে জিয়াকে আচ্ছা মতো ধোলাই দেয়। এরপর শানশানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো সিন কিছুক্ষণ পরে রুপটপে শিফট হলে দেখি জিয়া আর জিয়াং আবার একসঙ্গে বসে প্রেম করছে। আর তখনই ওই ছাদের উপর চলে আসে মানিক আর শানশান লে হালুয়া। শানশান তখন ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ফেলে আর খুব অবাক হয়ে যায়, কারণ আজকে ওরা দুজনেই হাতে নাতে ধরা খেয়ে গেছে। শানশান আর কোনো কথা না বলে রাগে ওখান থেকে চলে যায়। আর চোর তখন পুলিশকে সামলাতে মানে জিয়াং তখন শানশানের পেছনে ছুটতে শুরু করে। জিয়াং এসে শানশানকে পড়াতে শুরু করে, কিন্তু শানশান জিয়াংকে আর বিশ্বাস করতে চায় না। তখন জিয়াং এক মাস্টারপিস মিথ্যা কথা বলে। সে বলে আরে তুমি ভুল বুঝছো, অফিসের ভেতরে মানিক জিয়াকে ধাক্কা দিয়েছিল আর সেই জন্য জিয়ার পায়ে ব্যথা লেগেছে। আমি তো জাস্ট ওই পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম। আমি তো সবসময় চাই এই কোম্পানির যেন ভালো হয়। এটা শুনে আবেগী শানশান আবারও গলে যায় আর জিয়াংকে বিশ্বাস করে ফেলে। ঠিক তখনই মানিক এসে ওয়ার্নিং দেয় এই লোকটাকে একদম বিশ্বাস করবে না।
তখন জিয়াং ইচ্ছে করে নিজেকে দেওয়ালের দিকে ধাক্কা দেয় আর দোষটা চাপায় মানিং এর উপর, যেন মানিং তাকে ধাক্কা দিয়েছে। শানশান তখন নিজের চোখে বিশ্বাস না করে ওই ধোঁকাবাজ জিয়াংকে বিশ্বাস করে, যেটা দেখে মানিং খুব কষ্ট পায়। সেদিন রাত হয়ে গেলে মানিং আর চিন্মু এক জায়গায় মিটিং করে। ওরা ঠিক করে যে ওরা দুজন মিলে এবার শানশানকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে, কারণ শানশান তো মানিংকে এখন মোটেও বিশ্বাস করছে না। তখনই সেখানে শানশান চলে আসে। চিন্মু বলে, শানশান আমাদের একটু কথা বলা দরকার। কিন্তু শানশান উল্টো বোমা ফাটায়। সে বলে, আমাকে জিয়াং প্রপোজ করেছে আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। এমনটা শুনে মানিং আর চিন্মু দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। মানিং লজিক দিয়ে বলে, আচ্ছা ওর কি বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে? কিছুই নেই, ওর সঙ্গে সংসার করার বৃথা বোন। শানশান বলে, আমি জিয়াংকে বিশ্বাস করি, এখন ওর এগুলো না থাকলেও ও ঠিকই করে নেবে। এই কথাটা বলেই শানশান ওখান থেকে চলে যায়। মানিং তখন বলে, জিয়াং খুব চালাক, আমাদের সত্যিটা বলার আগেই ও অনেক দূর এগিয়ে যাচ্ছে। জিয়াংয়ের আসল মুখোশ আমি শানশানের সামনে ফাঁস করবই। সিন পরের দিন হসপিটালে আসলে দেখি মানিং শানশানের সঙ্গে দেখা করতে এসেছে, আর সেখানে সে জিয়াংয়ের ব্লাড রিপোর্ট দেখতে পায়। মানিং এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে জিয়াংয়ের ব্লাড গ্রুপ AB পজিটিভ আর শানশানের মানে তার মায়ের ব্লাড গ্রুপ A নেগেটিভ। তাহলে মানিংয়ের ব্লাড গ্রুপ কি করে ও হলো? বায়োলজির স্টুডেন্টরা ব্যাপারটা ভালো বুঝবেন, মানে মানিং ওদের মেয়ে হতেই পারে না। মানিং কনফিউজড হয়ে যায়, তাহলে আমার আসল বাবা কে? রাত হয়ে গেলে মানিক শানশানকে বোঝাতে শুরু করে, তুমি যাকেই বিয়ে করো যেন ভেবে চিন্তে করো, মানে দুমদাম করে কাউকে যেন বিশ্বাস করো না। আর তুমি যদি বিয়ের আগে কোনো বড় কিছু করতে চাও, মানে ফিজিক্যাল রিলেশন, তাহলে অবশ্যই প্রোটেকশন ইউজ করো। মানিকের মুখে এমন কথা শুনে আড়াল থেকে চিন্মতো লজ্জায় লাল। সে এসে বলে, সি তুমি কী সব উল্টোপাল্টা বলছো, ওর তো এখনো বিয়েই হয়নি। আসলে মানিক একটা জিনিস তো বুঝে গেছে যে জিয়াং আর শানশান তার নিজের বাবা মা নয়। সে ভাবতে থাকে যে আমার আসল বাবা কে। তখনই সেখানে চিন্মু দাঁড়িয়েছিল। মানিক তখন চিন্মুকে সন্দেহ করে বসে। সে জিজ্ঞাসা করে, তোমার ব্লাড গ্রুপ কি বস? চিন্মু বলে, আমার ব্লাড গ্রুপ AB পজিটিভ। এটা শুনে মানিক মনে মনে খুবই খুশি হয়ে যায়। সেভাবে, যাক বাবা, চিন্মু অ্যাটলিস্ট আমার বাপ নয়। চিন্মু অবাক হয়ে বলে, এটা শুনে তুমি এত খুশি হচ্ছ কেন? মানিক বলে, এসব তুমি বুঝবে না। মানিক মনে মনে বলে, যাক, চিন্মু তাহলে আমার আসল বাবা নয়, তাহলে ব্যাপারটা মোটেও অকওয়ার্ড লাগছে না। আসলে এই চিন্মুকে কিন্তু মানিকও মনে মনে পছন্দ করতে শুরু করেছে। প্রেম বলে কথা। পরের দিন অফিসের রুফটপে জিয়াং আর জিয়া শয়তানি প্ল্যান করছে। ওরা আলোচনা করে যে জিয়াং এখন বাধ্য হয়ে শানশানকে বিয়ে করবে, কারণ শানশানের বাবার তৈরি করা কোম্পানি এটা। কিন্তু সম্পর্ক ও জিয়ার সঙ্গেই চালিয়ে যাবে। আর একবার যদি শানশানকে বিয়ে করে নেয়, তাহলে ওরা দুজন মিলে চিন্মুকে সিও পদ থেকে লাথি মেরে বের করে দেবে, আর পরিবর্তে জিয়াং নিজে সেই কোম্পানির সিও হয়ে যাবে। তাদের এই কথাগুলো আড়াল থেকে মানিং শুনে ফেলে। সেন রাতের বেলায় আসলে দেখি জিয়াং যখন বাসায় ফিরছিল, ঠিক তখনই মানিং জিয়াংয়ের চোখে পেপার স্প্রে মেরে ধুমধাম লাঠি দিয়ে পেটাতে শুরু করে। ঠিক সেই সময়ই চিন্মু এসে মানিংকে টেনে নিয়ে সেখান থেকে পালায়, যাতে জিয়াং মানিংকে দেখতে না পায়। বেচারা জিয়াং তো কিছুই বুঝতে পারে না যে কে তাকে এমন উত্তম মধ্যম দিল। তবে তাড়াহুড়োতে মানিংয়ের একটা স্কার্ফ সেখানে পড়ে যায়। তো একটু দূরে আসতেই মানিং জিয়াংয়ের কথা ভেবে হাসতে শুরু করে। চিন্মু বলে, আজকে যদি তোমাকে ওখান থেকে নিয়ে না আসতাম তাহলে তো ধরা পড়ে যেতে। মানিং তখন দুষ্টুমি করে বলে, তাহলে আমাকে বাঁচালে কেন? চিন্মু বলে, আমার সাথে তো অন্তত একটু ভালো করে কথা বলতে পারো। তো সেদিন রাতে জিয়াং যখন বাসায় ফেরে, তখন মানিং আর চিন্মু দুজন মিলে শানশানকে জিয়াংয়ের আসল রূপের কথা খুলে বলে। কিন্তু শানশান এদের কারো কথাই বিশ্বাস করে না। সে আরো মানিং আর চিন্মুকে বকতে থাকে যে তারা জিয়াংকে কেন মারলো। এরপর শানশান জিয়াংকে নিয়ে সেখান থেকে চলে গেলে মানিং আর চিন্মু তো পুরো অবাক, মানে শানশান এদের কাউকেই বিশ্বাস করছে না। লেজালা সিন চলে আসে পরের দিন সকালে। জিয়া আর জিয়াং একটু রোমান্স করার জন্য স্টোর রুমে লুকিয়ে আছে, আর ঠিক তখনই তো শানশান এবার নিজের চোখে ওদের এই অবস্থা দেখে নিশ্চিত হয়ে যায় যে এতদিন মানিংয়ের বলা কথাগুলোই 100% সত্যি ছিল। ব্যাস, চিন্মু আর রাগ সামলাতে না পেরে জিয়াংকে আচ্ছা মতো কেলাতে থাকে আর বলে, শানশানের আশেপাশে দেখলে তোর খবর আছে। সিন কাটুলে দেখি শানশান মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে, হাতে তার জিয়াংয়ের দেওয়া প্রপোজ রিং। এদিকে অফিস থেকে জিয়াংকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। জিয়াং উপরে শানশানকে দেখেই দৌড়ে আসে ও শানশানের পা ধরে সেই লেভেলের অস্কারজয়ী অভিনয় শুরু করে। সে বলে, আমার চাকরি চলে যাবে, বিশ্বাস করো আমি আর জিয়ার সাথে কথা বলবো না, শুধু তোমার সাথেই থাকবো। কিন্তু শানশান কি আর বোকা আছে? সে জিয়াংকে দূরে ঠেলে দেয় এবং আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমাকে আর কখনো বিরক্ত করবে না। এই বলে শানশান চলে যায়। এদিকে মানিং আর চিন্মু শানশানকে কোথাও খুঁজে পাচ্ছে না।
মানিক ভয়ে হাউমাউ করে কাঁদতে থাকে এই ভেবে যে শানশান আবার কোনো উল্টোপাল্টা কিছু করে না বসে, কারণ মানিক একবার তার মাকে হারিয়েছে, সে আর কাউকে হারাতে চায় না। চিন্মু তাকে শান্ত করার চেষ্টা করে। তো খুঁজতে খুঁজতে হঠাৎ তারা দেখে শানশান একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এদিকে শানশান ভাবতেছে মানিক তার জীবনে আসার পর থেকে তাকে কেন এত আপন মনে হয়। তখনই মানিক দৌড়ে এসে শানশানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শানশানকে ঠিকঠাক দেখে চিন্মু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতে চিন্মুর বাসায় আসলে দেখি চিন্মু বসে বসে ড্রিঙ্কস করছে। এমন সময় মানিক সেখানে আসে। শানশান কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মানিক বলে ওদের তো ফাইনালি ব্রেকআপ হয়ে গেল, ভেবেছিলাম খুব খুশি হব, কিন্তু এখন খুশি লাগছে না। চিন্মু বলে তুমি প্রথম থেকে ঠিক ছিলে, তোমাকে প্রথম থেকেই বিশ্বাস করা উচিত ছিল। মানিক তখন চিন্মুকে ড্রিঙ্কস করতে বারণ করে বলে আমি তোমাকে খুব ভালো করে চিনি। চিন্মু অবাক হয়ে বলে তুমি আমাকে কিভাবে চিনলে, তুমি আমার ব্যাপারে কি জানো? এই বলে চিন্মু মানিককে কাছে টেনে নিয়ে কিস করতে শুরু করে। মানিক তো পুরো শক, সে চিন্মুকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। চিন্মু তো থ মেরে ভাবে এটা কি হলো। সিন জিয়াং আর জিয়ার কাছে আসলে দেখি জিয়াং আর জিয়া ঠিক করেছে তারা একটা নতুন কোম্পানি খুলবে। জিয়া তো এক পায়ে খাড়া, কিন্তু জিয়াং তো একা কিছু করতে পারবে না, তাই সে হেল্পের জন্য সোজা এক গুন্ডার কাছে চলে আসে। প্ল্যান হলো গুন্ডাটার সাথে মিলে সে কাজ করবে। এরপর সিন শানশানের কাছে আসলে দেখি শানশান একটা ডান্স ক্লাস ওপেন করেছে। সেখানে অনেকেই তার কাছে ডান্স শিখতে আসে, কারণ শানশান সেই লেভেলের ডান্স করে। আর শানশানকে এইভাবে নিজের কাজের মাঝে খুশিতে গুলগুলা হতে দেখে মানিক তো মহা খুশি। হঠাৎ মানিক পিছনে তাকাতে দেখে সেখানে চিন্মু দাঁড়িয়ে আছে। মানিক জিজ্ঞেস করে তুমি এখানে কেন? চিন্মু সেই একটা ভাব নিয়ে বলে আমি শানশানের ভাই, আমি তো এখানে আসতেই পারি। মানিক বলে আমি থাকতে শানশানকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। চিন্মু বলে আচ্ছা তুমি কি মনে করো শানশান এই কাজের ভিতর থেকে খুব ভালো আছে? মানিক বলে অবশ্যই ভালো আছে, কেন তুমি বুঝতে পারছো না? নাকি তুমি ভয় পাচ্ছ যে শানশান ফেমাস হয়ে যাবে? চিন্মু অবাক হয়ে বলে আমি কেন ভয় পাবো, আমি ওর কোনো শত্রু নাকি? তুমি যেমন শানশানের ভালো চাও তেমন আমিও চাই। আসলে মানিক আগের রাতের ওই কিসের কাণ্ডের জন্য চিন্মুর উপর একটু রেগে আছে, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে কেটে পড়ে। সিন কাট হয়ে পরের দিন অফিসে আসে। চিন্মুর বোন জিয়া অফিসে এসে নিজের শেয়ার দাবি করে বসে। সে বলে আমার পরিবার এই কোম্পানি সামলাচ্ছে, তাই সেই সুবাদে এই কোম্পানির অনেকটা শেয়ার আমি পাবো। কিন্তু শানশান তো কোম্পানিতে সবে মাত্র ঢুকেছে, এতদিন কোম্পানির হয়ে সে কিছুই কাজ করেনি, তাই শানশানের শেয়ারটাও জিয়া চাই। লেজালা মানিক এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। সে কখনোই চায় না যে তার মায়ের মানে শানশানের শেয়ার পুরোপুরি জিয়ার কাছে চলে যাক। কিন্তু এসব গ্যাঞ্জাম থেকে বাঁচার জন্য শানশান বলে ঠিক আছে জিয়া, আমি আমার শেয়ার তোমার নামে করে দিব। কিন্তু চিন্মু বলে না, সেটা কখনোই হবে না। ওদিকে জিয়া আর জিয়াং এর প্ল্যান মতে ওরা এই গুন্ডাটাকে নিয়ে অফিসে এসেছে এটা বুঝিয়ে যে জিনশিন কোম্পানি থেকে ওরা অনেক শেয়ার পাবে, আর সেটা বিক্রি করে ওরা নতুন করে কোম্পানি খুলবে। তো গুন্ডাটা এখন পরিস্থিতি দেখে বুঝতে পারে যে সে আসলে এসব ফ্যামিলি ড্রামার মধ্যে পড়ে গিয়ে খামোখাই ফেসে যাচ্ছে। এর বদলে সে আসলে কানাকুড়িও পাবে না। ব্যাস গুন্ডাটা রেগে মেগে শানশানকে ধুম করে আঘাত করে বসে। এরপর যা হওয়ার তাই, শানশানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানিক তখন চিন্মুকে শানশানের খেয়াল রাখতে বলে সেখান থেকে হন হন করে চলে যায়। কিন্তু চিন্মু তো টেনশনে ছুটতে ছুটতে মানিকের কাছেই চলে আসে। চিন্মু বলে তুমি একা একা কোথায় যাচ্ছ? মানিক বলে তুমি কি ভাবছো আমি কি ওই গুন্ডাটার সাথে এখন ফাইট করতে যাব? আমার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি? আমি কোম্পানিতে যাচ্ছি, কিছু কাজ করতে হবে আমাকে। চিন্মু বলে আমিও তোমার সাথে কাজে হেল্প করব। পরের দিন মানিক আবারও যখন শানশানের সাথে দেখা করতে আসে দেখে শানশান আগের চেয়ে অনেক ঠিক হয়ে গেছে। পায়ের ব্যথাটাও গায়েব আর ডান্সও করতে পারছে। শানশানকে খুশি দেখে মানিকের মলিন ফেসেও হাসি ফুটে ওঠে। শানশান ঠিক করে যে সে এবার থেকে আবারও বিভিন্ন জায়গায় ডান্স পারফরমেন্স করবে। সেদিন রাত হয়ে গেলে শানশান বাসায় ফিরে চিন্মুর সাথে কথা বলে। শানশান বলে আমি ঠিক করেছি যে আমি আবারও বিভিন্ন জায়গায় ডান্স পারফরমেন্স করব আর বিদেশে গিয়ে ডান্সের উপর একটা ডিগ্রি করব। এটা শুনে চিন্মু তো মহা খুশি। সে বলে আমি সমস্ত ব্যবস্থা করে দেব। শানশান যেতে ধরলে চিন্মু আটকে বলে আমার একটা কথা বলার ছিল। শানশান বলে তুমি কি এটাই বলবে যে ও আসলে ইয়ান নয়? চিন্মু অবাক হয়ে বলে তুমি কি করে জানলে যে ও ইয়ান নয়? শানশান বলে আমি অনেক আগেই বুঝতে পেরেছি ও আমার ছোটবেলার বন্ধু ইয়ান নয়, তবে আমি এটা বুঝতে পেরেছি ও আমার খুব ভালো চাই, আমাকে অনেক ভালোবাসে, ও প্রোটেক্ট করে, আর আমিও ওকে খুব ভালোবাসি। চিন্মু বলে তুমি অচেনা একটা মেয়েকে এত বিশ্বাস করছো, যদি কোনো বিপদ হয়ে যায়? শানশান বলে জানি না, কিন্তু ওকে দেখলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ও যদি না থাকতো তাহলে জিয়াং হয়তো এখনো আমাকে বোকা বানিয়ে যেত। কথাগুলো বলে শানশান সেখান থেকে চলে যায়। তো এমনই একদিন মানিক স্নান করে যখন বসেছিল তখন চিন্মু সেখানে চলে আসে আর মানিকের ভেজা চুলটা টাওয়াল দিয়ে মুছিয়ে দেয়। তখনই মানিকের মনে পড়ে যায় সে যখন ছোট ছিল চিন্মু ঠিক এভাবেই মানিকের খেয়াল রাখতো, এভাবেই তার চুল মুছিয়ে দিত। মানিক বলে তোমাকে এসব কে করতে বলেছে? চিন্মু বলে তুমি যদি এখন ঠান্ডা লাগাও
তাহলে তোমাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর সেটার জন্য আমাকেই টাকা খরচ করতে হবে। সেই টাকা বাঁচানোর জন্য আমি এসব করছি। মানিক তখন চিন্মুকে ঠিক করে চুল মুছিয়ে দেওয়া শেখাতে যায়। আর এটা দেখাতে গিয়ে মানিক যেই না চিন্মুর হাত দুটো শক্ত করে ধরে, ব্যাস চিন্মুর হার্টবিট তো রকেট স্পিডে বেড়ে যায়। আর মানিকও চিন্মুর দিকে হা করে তাকিয়ে থাকে। তো এরপর থেকে মানিক আর চিন্মুর সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়, পুরো একে অপরের বেস্ট ফ্রেন্ডের মতো। আর একসাথে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারপর একসাথে ছবি তোলে, খুব সুন্দর সময় কাটায় দুজন মিলে। তো ওরা যখন একটা ছবির দোকানে ক্যামেরায় তোলা ছবিগুলো বের করতে যায়, মানিক তখন হুট করেই বলে ফেলে এই 90s সময়কার ছবি বের করাটা কতটা কঠিন, যদি একটা ক্লিকে ছবি উঠে যেত তাহলে কতই না ভালো হতো। চিন্মু অবাক হয়ে বলে, তুমি এরকম 90s বলে কথা বলছো কেন, তুমি তো এখানেই আছো। মানিক তখন ব্যাপারটা সামলানোর জন্য বলে, মানে আমি বলছি যে 30 বছর পরে ভাবো টেকনোলজি কত উন্নত হয়ে যাবে, তখন হয়তো আমরা ওই এক ক্লিকেই ছবি তুলতে পারবো। চিন্মু বলে, তোমাকে আমার মাঝে মাঝে খুবই অদ্ভুত লাগে। তো সিন হঠাৎ করে শিফট হয়ে যায়, আর তখনই ধপ করে কারেন্ট চলে যায়, মানে লোডশেডিং। চিন্মু তখন মানিকের হাতে একটা আলো ধরিয়ে দিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে সে চলে যায়। এদিকে মানিক তো অন্ধকারে ভীষণ ভয় পায়, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার দেখে সে রীতিমতো কাঁপতে শুরু করে। ঠিক তখনই তার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। ছোটবেলায় একদিন সে এইভাবেই রাস্তার ধারে বসেছিল, আর চিন্মু তাকে নিতে এসেছিল। তখনই হঠাৎ মানিক দূরে তাকিয়ে দেখে চিন্মু তার জন্য অনেকগুলো আলো নিয়ে আসছে, যেন মানিকের অন্ধকার জীবনে চিন্মু আলো হয়েই ফিরে এসেছে। মানিক আর নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গিয়ে চিন্মুকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে ততদিনে চিন্মুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। চিন্মু মুচকি হেসে বলে, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? মানিক বলে, হ্যাঁ অনেক ভালোবাসি, তবে আমাদের মধ্যে যাই হোক না কেন আমরা কেউ কাউকে আর কখনো ভুল বুঝবো না। চিন কাট হয়ে চলে আসে অফিসে। এবার মানিক দেখে চিন্মু অফিসে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। সে তখন পরম যত্নে চিন্মুর গায়ে কিছু একটা ঢাকা দিয়ে দেয়, আর অবাক দৃষ্টিতে চিন্মুর দিকে তাকিয়ে থাকে। সেভাবে এই লোকটাকে সে কতটাই না খারাপ ভেবেছিল, কিন্তু লোকটা আসলে মোটেও খারাপ নয়। মানিকের মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি, যখন তার মা শানশান মারা গিয়েছিল, আর মানিক তার মায়ের ছবি হাতে নিয়ে রাস্তায় পাগলের মতো হাঁটছিল। তখন কিন্তু এই চিন্ময় তার পাশে ছিল। ছোট্ট মানিকের জন্য চিন্মুর তখন খুব খারাপ লেগেছিল। তার মন ভালো করার জন্য সে তাকে ক্যান্ডিও দিয়েছিল। একদম একজন বাবার মতো করেই মানিকের যত্ন নিত সে। মানিক আপন মনেই বলে ওঠে, চিন্মু আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। এখন বুঝতে পারি তুমি ছোটবেলা থেকেই আমার কতটা যত্ন করেছো, আমার খেয়াল রেখেছো। আর ঠিক সেই সময়ই চিন্মুর ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে সামনে মানিককে দেখতে পায়। পরের দিন সকালে সিন আবারও অফিসে আসলে দেখি চিন্মু অফিসে এসে দেখে মানিক তার রেজিগনেশন লেটার দিয়ে গেছে। এটা দেখে তো চিন্মু পুরো শকড। হঠাৎ মানিকের হলোটা কি? সে তাড়াহুড়ো করে মানিকের কাছে ছুটে যায় আর জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কেন রিজাইন দিলে? আসলে মানিকের তো রিজাইন দেওয়ারই কথা, কারণ সে যে উদ্দেশ্যে এখানে এসেছিল সেটা তো পূরণ হয়ে গেছে। জিয়াং এর সাথে তার মায়ের মানে শানশানের ব্রেকআপ সে করিয়ে দিয়েছে। মায়ের ভাগ্য সে বদলে দিয়েছে। এখন তো আর তার কোনো কাজ বাকি নেই। মানিক বলে, আমি আমার জীবনে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাই। চিন্মু ইমোশনাল হয়ে বলে, তোমার জীবনের নতুন চ্যাপ্টারে কি আমি থাকতে পারি না? মানিক আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তোমার অনেক অনেক সিক্রেট আছে, তুমি আমাকে নির্দ্বিধায় সব বলতে পারো। আমি তোমার সব কথা বিশ্বাস করব। তোমার মনে যা আছে প্লিজ আমাকে খুলে বলো। এই বলে চিন্মু মানিকের খুব কাছে চলে আসে। মানিক তখন বলে, আচ্ছা চিন্মু, যদি হঠাৎ করেই একদিন আমি উধাও হয়ে যাই? কথাটা শুনে চিন্মু থ মেরে যায়। মানিক তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা এবার সে চিন্মুকে বলতে শুরু করে, আমি আসলে 30 বছর ভবিষ্যৎ থেকে এসেছি। চিন্মু অবাক হয়ে বলে, তুমি বলছো তুমি 30 বছর ভবিষ্যৎ থেকে এসেছো? আর তুমি শানশানের মেয়ে? মানিক বলে, হ্যাঁ। কিন্তু চিন্মু ভাবে মানিক হয়তো তাকে রিজেক্ট করার জন্যই এমন একটা আজগুবি গল্প বানাচ্ছে। তাই বলে, তুমি আমার ভালোবাসার কথা রিজেক্ট করবে বলে এরকম একটা বানোয়াট গল্প বলছো? এটা শুনে মানিকের ভীষণ মন খারাপ হয়ে যায়। চিন্মু কথা দিয়েছিল যে সে সবকিছু বিশ্বাস করবে, অথচ এখন করছে না। এরপর চিন্মু হঠাৎ করে মানিককে জোর করে ধরে কিস করতে শুরু করে। মানিক রেগে গিয়ে বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই বলে সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। চিন্মু পিছন থেকে চিৎকার করে বলে, তুমি 30 বছর ভবিষ্যৎ থেকে আসো বা 300 বছর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সিন কাট হয়ে চিন্মুর কাছে আসলে দেখি চিন্মু গভীরভাবে ভাবতে শুরু করে, মানিক যা যা বলেছে সেগুলো কি আসলেই সত্যি? তার মনে পড়ে যেদিন সে মানিককে প্রথম দেখেছিল, সেদিন থেকে তার কথাবার্তা কেমন যেন অদ্ভুত লাগতো। তারপর মানিক একদিন একটা মা আর মেয়ের গল্প শুনিয়েছিল, যেখানে মেয়েটা টাইম ট্রাভেল করে মায়ের ভাগ্য বদলানোর জন্য আসে। আবার মানিক আগে থেকেই জিয়াংকে খারাপ ছেলে বলতো, আর বাস্তবে জিয়াং আস্ত একটা চিটারি বের হলো। এই সবকিছু মিলিয়ে চিন্মু পুরো অবাক হয়ে যায়। সেদিন রাতের বেলায় সিন একটা বাড়ি আসলে দেখি জিয়া বসে বসে ড্রিঙ্কস করছিল। তখনই একটা লোক এসে তার সাথে অসভ্যতামি শুরু করে দেয়। ঠিক সেই মোক্ষম সময়ে সেখানে এন্ট্রি নেয় মানিক আর শানশান।
শানশান। তারা এসে ওই লোকটাকে আচ্ছা মতো সাহায্য করে জিয়াকে বাঁচিয়ে নেয়। মানিক তখন জিয়াকে অফার করে বলে চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি। এটা শুনে জিয়া তো অবাক। এরপর তিনজন মিলে একসাথে ড্রিঙ্ক করে আর সেই লেভেলের মজা করতে থাকে, ডান্স করে, গান গায়, পুরো এলাহি ব্যাপার। অনেক রাত হয়ে গেলে চিন্মু সেখানে এসে দেখে তিনজনেই ঘুমে কাদা হয়ে আছে। তিনজনকে এভাবে একসাথে মিলেমিশে থাকতে দেখে চিন্মু বেশ খুশি হয়। তারপর সেই তিন মাতালকে চিন্মু কোনো মতে বাড়ির দিকে নিয়ে আসে, আর পথে এই তিনজন প্রচন্ড ভুলভাল বকতে থাকে আর আবল তাবল কাজ করতে থাকে। তো পরের দিনে জিয়াং জিয়ার কাছে সম্পত্তির ভাগ নিতে আসে, বাট শানশানের মতো জিয়াও তো এখন বুঝে গেছে জিয়াংয়ের মতো একটা জঘন্য ছেলে কাউকেই ভালোবাসতে পারে না। সে যা করে সব সম্পত্তির লোভই করে। তাই জিয়া মুখের উপর সাফ জানিয়ে দেয় যে আমি তোমার আর কোনো কথা শুনবো না, আর তোমার সাথে কোনো সম্পর্কও রাখতে চাই না। এটা শুনে জিয়াং তো রেগে আগুন। রাগ করে সে জিয়াকে অ্যাটাক করে বসে। ঠিক সেই সময়ই মানিক সেখানে আসে এবং জিয়াংকে ধুম করে একটা রাম কেলানি দেয়, আর একটা লাঠি জিয়ার হাতেও ধরিয়ে দেয়, যাতে তিনজন মিলে এই জিয়াংকে আচ্ছা মতো পেটাতে পারে। কারণ জিয়াংয়ের মতো একটা ফ্রড ছেলে এই তিন মেয়েকেই ধোকা দিয়েছে। আর এভাবেই তিনজন মিলে জিয়াংয়ের উপর চরম প্রতিশোধ নেয়। সেদিন রাতে মেয়েদের হাতে এমন উত্তম মধ্যম খেয়ে জিয়াং তো রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে বলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। সিন পরের দিন আসলে দেখি তিন বান্ধবী মিলে আজকে প্ল্যান করেছে যে তারা একসাথে রান্নাবান্না করবে। কিন্তু শানশান আর জিয়া হঠাৎ নোটিশ করে যে সেখানে চিন্মু এসেছে। ব্যাস, এরা দুজন তখন মানিককে একা ফেলে সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে। মানিক তো কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতেই চিন্মুকে দেখতে পায়। চিন্মু এসে বলে চলো আমি তোমাকে হেল্প করছি। এটা শুনে মানিক তো মহা খুশি। এরপর চিন্মু সবজি কাটতে শুরু করলে মানিকের সেটা একদম পছন্দ হয় না, কারণ চিন্মু পুরো ভুলভাল সাইজে সবজি কাটছে। চিন্মু মানিককে বলে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমায় পছন্দ করো? যদি করে থাকো তাহলে সেটা মুখের উপর বলো না কেন, প্লিজ আমাকে সত্যিটা বলো, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। মানিক একটু ভেবে বলে ঠিক আছে আমি তোমাকে একটু খালি ভালোবাসি, কিন্তু আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। এটা শুনে চিন্মু তো পুরো শক। সে হঠাৎ করেই মানিকের ভীষণ কাছে চলে আসে আর তাকে কিস করে বসে। আর মজার ব্যাপার হলো এই প্রথমবারের মতো মানিক কিন্তু চিন্মুকে আর দূরে সরিয়ে দেয় না। দুজনে মিলে চরম রোমান্টিক একটা মুহূর্ত কাটায়। পরের দিন চিন্মু মানিককে জিজ্ঞেস করে তুমি যে বলেছিলে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো, তাহলে তুমি সেই সময়কার কিছু কথা আমার সাথে শেয়ার করো। মানিক বলে আমি যাই বলি না কেন তুমি তো আর বিশ্বাস করবে না। চিন্মু তখন জোর করে মানিককে সেখানে বসে আর বলে বলো না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মানিক বলতে শুরু করে আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল সেটা মোটেও ভালো কোনো দিন ছিল না। আমি আমার মায়ের মৃত্যুর দিন তোমাকে প্রথম দেখেছিলাম। সেদিন জিয়াং আর জিয়া একসঙ্গেই ছিল আর আমি খুব মন খারাপ করে বসেছিলাম। পরে আমার জীবনে তুমি আমার গার্জিয়ান হয়ে আসো, কিন্তু তুমি প্রচন্ড স্ট্রিক্ট ছিলে। একটু এদিক থেকে ওদিক হলে আমাকে বকাবকি করতে। আমি যখন ছোট ছিলাম তোমাকে আমি খুব হেট করতাম। চিন্মু কৌতূহল নিয়ে বলে তারপর বড় হওয়ার পর কি হলো? মানিক বলে তখন আরো বেশি হেট করতাম, কিন্তু এখন তুমি পুরো অন্যরকম মানুষ। এখন তোমার সাথে সময় কাটানোর পরে আমি তোমাকে আর একটুও হেট করি না। এটা শুনে চিন্ময় ভীষণ খুশি হয়ে যায়। মানিক বলে আর এরকমটাই সারা জীবন থেকে যাও প্লিজ। চিন্মু বলে ঠিক আছে আমি তোমায় প্রমিস করলাম আমি এমনটাই থাকবো। এরপর চিন্মু দুষ্টুমি করে মানিকের মুখটা শক্ত করে চেপে ধরে বলে আচ্ছা তোমার তো তাহলে আমাকে আঙ্কেল বলে ডাকা উচিত। মানিক মুখ ভেঙচি কেটে বলে তোমাকে কে আঙ্কেল বলে ডাকবে? তুমি আঙ্কেল হয়ে আমার সাথে রোমান্স করছো? চিন্মু তখন মানিককে শক্ত করে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বলে আমি ফিউচার মানিকের কাছে সরি বলছি। আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি প্রমিস করছি এমনটা আর কখনো হবে না। তবে আজকে আমি তোমার মনের কথা জানতে চাই। মানিক অবাক হয়ে বলে কিসের মনের কথা? তখনই চিন্মু একটা আংটি বের করে মানিকের সামনে হাঁটু কেটে বসে পড়ে, যেটা দেখে মানিক তো পুরো থ মেরে যায়। চিন্মু বলে মানিক তুমি কি আমাকে বিয়ে করবে? আমাদের ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু তুমি আমার বর্তমানে থাকো। আমার যা কিছু আছে আমি সবটা দিয়ে তোমাকে আগলে রাখবো। মানিক এসব কথা শুনে ইমোশনাল হয়ে বলে এত প্রপোজ করার কি দরকার আছে? চলো আমরা সোজাসুজি বিয়েই করে নেই। যেটা শুনে চিন্মু তো দারুণ খুশি হয়ে যায়। সে মানিকের আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয় আর তারপর ওরা দুজনে একে অপরকে ভীষণ জোরে কিস করতে থাকে। সিন পরের দিন রাতে আসলে দেখি চিন্মু বাড়িতে অ্যানাউন্স করে যে তাদের কোম্পানির সেল আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আর সমস্ত কিছু একদম পারফেক্টলি এগোচ্ছে। সেই খুশিতে আজকে সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। তো একসাথে সবাই মজা করার পর মানিক আর শানশান যখন রাতে একসাথে ঘুমাই তখন মানিক একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে একদিন শানশান রাস্তা দিয়ে হাঁটছিল আর এক ছোট্ট বাচ্চাকে রাস্তায় কান্না করতে দেখে। এই ছোট্ট বাচ্চাটাকে শানশানের তখন খুব ভালো লেগে যায় আর এই স্বপ্নেই মানিকের ঘুম ভেঙে যায়। ব্যাস মানিক এবার সব বুঝতে পারে। সে বুঝতে পারে কেন তার মা এবং জিয়াংয়ের সাথে তার ব্লাড গ্রুপ কখনো ম্যাচ করেনি, কারণ শানশান আসলে মানিককে কুড়িয়ে পেয়েছিল। সিন পরের দিন আসলে দেখি চিন্মু আর মানিক ঘুরতে বের হয়েছে। চিন্মু বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি,
তুমি বলো তো এটা পছন্দ হয়েছে কিনা। চিন্মু তখন ঠিক সেই ঘড়িটাই কিনে আনে যে ঘড়িটা পরেই মানিক টাইম ট্রাভেল করেছিল। আর এই ঘড়িটা দেখে মানিক তো অবাকের চরম সীমায় পৌঁছে যায়। চিন্মু নিজের হাতে মানিককে ওই ঘড়িটা পরিয়ে দেয়। মানিকের তখন মনে হতে থাকে আগেরবার ঘড়িটা হাতে থাকাকালীন সে টাইম ট্রাভেল করে অতীতে এসেছিল, এবার হয়তো এই ঘড়িটা পরার কারণে সে আবারও ভবিষ্যতে চলে যাবে। এটা ভাবতেই মানিকের চোখে জল চলে আসে আর সে কাঁদতে থাকে। এরপর চিন্মু মানিককে পিঠে তুলে নেয় আর একসাথে ঘুরতে থাকে। মানিক বলে, তুমি জানো আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে এভাবেই পিঠে করে ঘোরাতে, যখন আমার শরীর খারাপ হতো বা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত তখন তুমি আমাকে এভাবেই কোলে নিতে, কিন্তু তোমার উপর আমার খুব রাগ হতো, তোমাকে আমি খুব হেট করতাম। চিন্মু বলে, আচ্ছা আমার যখন বয়স হয়ে গিয়েছিল তখন আমাকে কি খুব বাজে দেখতে লাগতো? মানিক হেসে বলে, না না না, তোমাকে তো খুব হ্যান্ডসামই লাগতো। এটা শুনে চিন্মু বেশ খুশি হয়ে যায়। মানিক হঠাৎ সিরিয়াস হয়ে বলে, চিন্মু আমি যদি হঠাৎ করে একদিন উদাও হয়ে যাই? চিন্মু বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন না তোমাকে আমি আবারও ফিরে পাই। মানিক বলে, না শুধু ওয়েট করলেই হবে না, আমাদের একটা সিক্রেট কোড থাকতে হবে। আমি যদি হঠাৎ করে উদাও হয়ে যাই আর তারপরে আবারও তোমার সাথে যদি আমার দেখা হয় তাহলে সেই কোড দিয়েই আমরা একে অপরকে চিনতে পারবো আর আমরা একে অপরকে বলবো আমাদের আবারও দেখা হলো। এরপর চিন্মু মানিককে কিস করে আর তারপর শক্ত করে জড়িয়ে ধরে। আসলেই ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সেদিন রাতে ওই ঘড়িটা হাতে নিয়ে মানিক আপন মনে বলে, আমি যদি আবারও ভবিষ্যতে ফিরে যাই আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব চিন্মু। সিন দেখতে দেখতে চিন্মু আর মানিকের বিয়ের দিন চলে আসে। মানিক কনের সাজে সাজতে থাকে আর তার নিজের মা শানশান তাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। এটা দেখে মানিক তো মহা খুশি। এদিকে বাহিরে তখন চিন্মু ফুল হাতে নিয়ে অপেক্ষা করছে কখন সে তার মানিককে দেখতে পাবে। মানিক রেডি হয়ে বাহিরে বেরিয়ে আসে চিন্মুকে তার নতুন সাজ দেখাতে। আর এই সাজে একে অপরকে দেখে দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। মানিক যেই না হাসি মুখে চিন্মুর দিকে ছুটে আসতে যাবে ঠিক তখনই জিয়াং একটা গাড়ি দিয়ে তীব্র বেগে সেখানে চলে আসে আর সোজা মানিকের দিকে গাড়িটা চালিয়ে দেয় যাতে সে মানিককে শেষ করে দিয়ে তার চরম প্রতিশোধ নিতে পারে। এটা দেখে চিন্মু তো ভয়ে জমে যায় আর অবশেষে গাড়িটা ধাম করে মানিককেই ধাক্কা দেয়। চিন্মুর চোখের সামনেই মানিকের খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টের সময় মানিকের হাতে ছিল চিন্মুর দেওয়া সেই ঘড়িটা। ব্যাস ঘড়ির কাঁটা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে আর চোখের পলকেই মানিক সেখান থেকে পুরো উধাও হয়ে যায়। চিন্মু পাগলের মতো মানিককে খুঁজতে থাকে। মানিককে খুঁজে পাওয়ার জন্য সে পুরো শহরের বিভিন্ন দেওয়ালে মানিকের ছবি দিয়ে পোস্টার লাগাতে থাকে এই আশায় যে কোনো না কোনো দিন মানিক ঠিক তার জীবনে ফিরে আসবে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন অনেকগুলো মাস পেরিয়ে যায় কিন্তু মানিক আর চিন্মুর জীবনে ফিরে আসে না। এদিকে জিয়া আর শানশান কোনোভাবেই চিন্মুকে সামলাতে পারে না। চিন্মু সারাক্ষণ শুধু মানিককেই খুঁজে বেড়ায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো শানশান আর জিয়ার মেমোরি থেকে মানিক পুরোপুরি গায়েব হয়ে যায়। মানে মানিক অতীতে এসে যে এত কিছু করেছিল তার বিন্দু বিসর্গও এদের মেমোরিতে থাকে না। তারা মানিক আর চেনেই না। আর এই কারণেই শানশান আর জিয়া দুজনেই চিন্মুকে পাগল ভাবতে শুরু করে। এমনই একদিন চিন্মু মন খারাপ করে যখন পুরনো কিছু ছবি দেখছিল সে খেয়াল করে অনেকগুলো ছবি থেকেই মানিক উধাও হয়ে গেছে, কিন্তু আবার বেশ কিছু ছবিতে মানিক ঠিকই রয়ে গেছে। যেটা দেখে চিন্মু 100% নিশ্চিত হয়ে যায় যে মানিক তার জীবনের কোনো কল্পনা বা স্বপ্ন নয়, সে সত্যিই এসেছিল। কিন্তু সমস্যা হলো কেউ তার কথা বিশ্বাসই করছে না। সিন কাট হয়ে মানিকের কাছে আসলে দেখি মানিক টাইম ট্রাভেল করে আবারও সেই 2025 সালেই ফিরে এসেছে। ঘুম থেকে উঠে সে বুঝতে পারে যে সে আবারও তার নিজের জীবনে ব্যাক করেছে। এরপর সে বাহিরে বেরিয়ে আসতেই সেখানে শানশানের ছবিতে মালা পরানো দেখতে পায়। মানে বুঝতে পারছেন, অতীতে গিয়ে এত কিছু করার পরেও আসলে মানিক কিছুই পরিবর্তন করতে পারেনি। শানশান ঠিকই মারা গেছে। মানিক তখন হতাশ হয়ে সেখান থেকে পর্দাটা সরাতে দেখে সেখানে সেই ছবিগুলো রয়ে গেছে যেগুলো চিন্মু আর মানিক একসাথে তুলেছিল। আর এগুলো দেখে মানিক তো পুরো অবাক। তার মলিন মুখে খুশির ঝিলিক বয়ে যায়। তার মানে সে সত্যিই 1995 সালে গিয়েছিল, ওটা কোনো স্বপ্ন ছিল না। ঠিক তখনই সেখানে কেউ একজন আসে আর বলে যে জিয়াংই হচ্ছে আসল কালপ্রিট আর সে তার শাস্তি পেয়েছে। কালকের গাড়ি অ্যাক্সিডেন্টের প্ল্যানটা আসলে তারই ছিল। মানিক চমকে পিছনে তাকাতেই দেখে তার ভালোবাসার চিন্মু সেখানে দাঁড়িয়ে আছে। মানিক ছুটে গিয়ে বয়স্ক চিন্মুকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে চিন্মু ঠিক সেই কাজগুলোই করেছে যেগুলো মানিক তাকে অতীতে বলেছিল। মানিক বলেছিল চিন্মু ছোটবেলায় তার প্রতি খুবই স্ট্রিক্ট ছিল আর চিন্মু ঠিক সেটাই করেছিল। সে জানতো এটাই তার ভালোবাসা মানিক, আর সেই জন্যই তো শানশান মারা যাওয়ার পর সে মানিককে নিজের মেয়ের মতো করে বড় করেছে। কিন্তু প্রবলেম হলো তাদের দুজনকেই এভাবেই থাকতে হবে, তারা কিছুতেই বিয়ে করতে পারবে না, কারণ দুজনের মধ্যে বয়সের ফারাকটা আকাশ পাতাল। সমাজ এটা ভালো চোখে মেনে নেবে না। তবে মানিক চাই সে এই চিন্মুকেই বিয়ে করে তার সাথে সারা জীবন কাটাতে, কিন্তু চিন্মু কোনোভাবেই সেটা করতে রাজি হয় না। পরের দিন সকালে মানিক যখন বাসা থেকে বেরোচ্ছিল তখনই তার কাছে একটা ফোন আসে। তাকে জানানো হয় যে চিন্মু মারা গেছে। হ্যাঁ,
এটা শুনে মানিক তো একেবারে শক। এরপর মানিক ছুটে চলে আসে সেই ছবিগুলোর ওখানে। সেখানে সে একটা চিঠি খুঁজে পায়, যেটা চিন্মু তার জন্যই লিখে রেখে গেছে। চিঠিতে লেখা আছে, আমি জানি তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই অসম বয়সে আমরা দুজন একসাথে থাকতে পারবো না। আর সেই জন্যই আমি নিজের জীবনটাকে শেষ করে ফেলছি এই আশায় যে তুমি যেমন মারা যাওয়ার পর আবারও 2025-এ ফিরে এসেছো, তাহলে আমিও হয়তো মারা গিয়ে আবারও সেই ইয়াং বয়সে 2025-এ ফিরে আসতে পারবো, কারণ আমাদের দুজনের একান্ত ভাগ্যেই লেখা আছে। চিঠিটা পড়া শেষ হতেই মানিক পেছনে তাকায় আর দেখে সত্যি সত্যি সেই ইয়াং চিন্মু সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই চিন্মু যাকে মানিক খুব 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 ভালোবেসেছিল। চিন্মু মুচকি হেসে বলে, আমাদের আবারও দেখা হলো। আর ঠিক এরকমই মাথা নষ্ট করার সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথেই আমাদের আজকের এই অস্থির ড্রামাটির স্টোরি এখানেই এন্ড হয়ে যায়। তো ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে চাইলে আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।